সেটা ঠিকমতো নিতে পারছেন কিনা। তো চলেন আমরা আগে শুরু করি যে সিম্পলি আপনার কাছে যখন কোনো কমার্শিয়াল বিল্ডিং আসবে ঠিক কিভাবে আসে, বা কমার্শিয়াল বিল্ডিং এর মধ্যে অ্যাটলিস্ট কি কি টাইপের আর্কিটেকচারাল ড্রয়িং এর আপনার প্রয়োজন হবে। এখানে আমরা যে প্ল্যানটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা 14 তলা কমার্শিয়াল বিল্ডিং। তো এই বিল্ডিং এর মধ্যে আমরা একটা বেসমেন্ট পাবো। তো বেসমেন্ট মানে আমরা সবাই মোটামুটি জানি যে মাটির নিচে যে ফ্লোরটা থাকে সেটাকে আমরা বেসমেন্ট নামে অভিহিত করে থাকি। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি সবই হচ্ছে ফ্লোর প্ল্যান। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের বেসমেন্ট প্ল্যান। তো এই জায়গা পুরোটাই হচ্ছে জাস্ট কার পার্কিং লট, পুরোটাই গাড়ি গাড়ি রাখা হবে। এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। সো গ্রাউন্ড ফ্লোরের মধ্যে কিছু কার পার্কিং লট আছে, বা পাম্প রুম আছে, বা ইলেকট্রিক্যালের জন্য যে রুম গুলা প্রয়োজন সেই জিনিসগুলো আছে। এবং যদি উপরের দিকে যাই, তো উপরের দিকে গেলে আমরা কমার্শিয়াল বিভিন্ন রুম টুম দেখতে পাচ্ছি। তো এরকম করে যদি আমি আরেকটা ফ্লোরে যাই, সেটা কনফারেন্স রুম আছে বা কিছু ক্যাফেটেরিয়া আছে। তো যত আপনি উপরের দিকে যাবেন দেখবেন যে নতুন নতুন ফাংশন এক একটা প্ল্যানে যুক্ত হবে। এর পাশে যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি এলিভেশন। এলিভেশন বলতে যেটা বোঝানো হয়, ধরেন একটা বিল্ডিং আপনার সামনে থেকে বা পিছন দিক থেকে দেখতে কেমন, রাইট সাইড থেকে দেখতে কেমন হবে, বা লেফট সাইড থেকে দেখতে কেমন হবে, এটাকে আমরা এলিভেশন নামে অভিহিত করে থাকি। এই পাশে যে জিনিসটা আছে এটাকে আমরা সেকশন বলি। সেকশনটা কেন গুরুত্বপূর্ণ, যেমন ধরেন এই যে প্ল্যানটা আছে এটা দেখে কিন্তু আমরা কেউ বুঝতে পারবো না যে এই জায়গাতে যে আমার ধরেন জেনারেটর বা সাবস্টেশনের জন্য জায়গাটা দিচ্ছে, এই রুমটার আমার হাইটটা কত। কারণ রেসিডেন্সিয়াল বিল্ডিং এর টিপিক্যালি ধরেন আপনার 10 ফিট 11 ফিট ইস ওকে, এর মধ্যে আমাদের প্রয়োজনীয় যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট গুলো লাগে তার হাইটটা হয়ে যায়। কিন্তু একটা কমার্শিয়াল বিল্ডিং এ মনে করেন অনেক সময় দেখা যাবে 3000 4000 কেবি এর সাবস্টেশন লাগতে পারে। তো সেই জায়গাতে আপনার জেনারেটর লাগে অনেক সময় 2000 কেবি বা 2500 বা 3000 কেবি এর জেনারেটর। তো সেই জিনিসগুলোর জন্য কিন্তু প্রয়োজনীয় হাইটটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আমরা এই জায়গা থেকে নিতে পারবো। আবার আর একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, যেমন ধরেন এখানে একটা পিডিএফ একটু দেখে আসি। তো পিডিএফ এর এখানে একটু খেয়াল করে দেখেন, এই জায়গাটা আমাদের হচ্ছে ডাবল ক্রস দেওয়া আছে ঠিক এইখানে। হ্যাঁ? তো এইখানকার যে লাইট গুলো দেখতে পাচ্ছি দেখেন পাশে কিন্তু একই টাইপের লাইট আমাদের হওয়ার কথা ছিল। কারণ দুই জায়গার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই, দুইটি আমার গ্রাউন্ড ফ্লোর, দুই জায়গার মধ্যে কিন্তু আমার লবির মতো জায়গা আছে, রাইট? তো যদি আমি এই জায়গাতে এই লাইট গুলো ব্যবহার করি ডেফিনেটলি আমার এই জায়গাতে এই লাইট গুলো হওয়া উচিত ছিল, কিন্তু ডিফারেন্ট লাইট। কারণটা হচ্ছে যে আমি যদি এই লাইটের এইখানে দাঁড়াই আমার মাথার উপর ছাদ দেখতে পারবো 12 ফিট লেভেলে। আর আমি যদি ঠিক এইখানে দাঁড়াই আমার মাথার উপর ছাদ 24 ফিট লেভেলে, তার মানে এই জায়গাটা আমার ডাবল হাইট আছে। তো এই জন্যই ক্রস দিয়ে কাটা বোঝানো হয়েছে যে এটা ডাবল হাইট স্পেস। তো কোন একটা প্ল্যানে আপনি যখন ডাবল হাইট গুলা পাবেন, তো ডাবল হাইটটা ঠিক কতটুকু উপরে আছে সেগুলো জানার জন্য আপনার এরকম সেকশনের প্রয়োজন হয়। সেকশনটা আপনার আরো কাজে লাগবে যখন আপনি কস্ট এস্টিমেট করবেন। কস্ট এস্টিমেট মানে কি, যেমন ধরেন আমি যদি এই প্ল্যানটাতে আসি, তো এইটা আমার কনফারেন্স রুম। তো কনফারেন্স রুমে মনে করেন আমার হয়তো কোনো ডিবি বোর্ড আছে, বা ডিবি বোর্ড আমি ধরেন এখানে ব্যবহার করলাম। তো এই ডিবি বোর্ডটা বেসিক্যালি আমার লাইন পাবে মনে করেন গ্রাউন্ড ফ্লোর থেকে, না তো এইটা আমার গ্রাউন্ড ফ্লোর থেকে। তো এইটা আমার ঠিক কতটুকু হাইটে যায় এই জায়গাতে আপনি আসবে, সেটা কিন্তু আপনি ঠিক এইখান থেকে নিতে পারেন। যেমন ধরেন আপনার যদি কনফারেন্স রুমটা ধরেন 5th ফ্লোরে আছে, তো 5th ফ্লোরে মনে করেন আমার হয়তো এরকম কলামের পাশে আমার এই ডিবি বোর্ডটা আছে। তো আমার তো সাবস্টেশনের লোকেশনটা গ্রাউন্ড ফ্লোরে আছে। তো মনে করেন আমি গ্রাউন্ড ফ্লোর থেকে সাবস্টেশনের লাইনটা এমনি করে মাপলাম। মাপার পরে আমি এই হাইট পর্যন্ত আসলাম। তারপরে এইখান থেকে আমি দেখেন আমার কেবল দিয়ে এই এই পর্যন্ত নিয়ে আসতে পারলাম। তার মানে যেটা আমি 2D থেকে বের করা মুশকিল, আমি কিন্তু সিম্পলি সেকশন থেকে আমার যে কেবল গুলো লাগবে বা আমার যে কেবল ট্রেটা লাগবে সেটা লেন্থ কিন্তু অনেক ইজিলি আমরা বের করে ফেলতে পারি। তো তার জন্য অবশ্যই আপনার যে কোনো কমার্শিয়াল বিল্ডিং এর জন্য, সেটা স্কুল হোক, কলেজ হোক, বা আপনার কোনো ইন্ডাস্ট্রি হোক, বা হসপিটাল হোক, যা কিছু হোক না কেন, সেই জায়গাতে অ্যাটলিস্ট এলিভেশন, আপনার সেকশন এবং ফ্লোর প্ল্যানটা প্রয়োজন। এর বাইরে আরো অনেক ডিটেলস ড্রয়িং এর প্রয়োজন হয়, বাট এই তিনটে হচ্ছে একদম বেসিক লেভেলের ড্রয়িং। তো এই ড্রয়িং এর ভেতরে যাওয়ার আগে আমরা আরেকটা জিনিস দেখে আসবো, যেটা হচ্ছে এইটার একটা 3D ভিউ, যেটা কেমন আসলে হতে পারে বিল্ডিংটা। তো এই 3D ভিউটা আমি অলওয়েজ প্রিফার করি যে কোনো বিল্ডিং ডিজাইন করার সময়, কারণ হচ্ছে আপনি একটা 3D ভিউ থেকে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি এই বিল্ডিং এ যে মানে ইলেকট্রিক্যালের জন্য যে লাইট গুলো লাগবে সেটা অ্যাটলিস্ট কেমন হয় বাঞ্ছনীয়। কারণ অনেক বিল্ডিং থাকে যেটা মনে করেন 3D আপনার কোনো আইডিয়াই নেই কেমন আসতে পারে। তো আমি সচরাচর লাইট যদি ব্যবহার করেন দেখা যাবে প্র্যাকটিক্যালি ওই আর্কিটেকচারাল যে পয়েন্ট অফ ভিউ সেই অনুযায়ী কিন্তু সার্ভিসটা প্রদান করতে পারতেছে না। তার জন্য 3D ভিউটা দেখতে পারলে আপনার অনেক সময় ডিসিশনটা নিতে অনেক বেশি সহজ হয়ে যায়। তো এই যে বিল্ডিংটার এটা 3D ভিউটা হচ্ছে এরকম, এই যে। তো এইটা হচ্ছে আমাদের 3D ভিউ। তো এলিভেশন থেকে আমরা কি দেখতে পারি, এলিভেশন দেখতে দেখতে পারি যে আমার বিল্ডিংটা ধরে সামনে থেকে কেমন হবে। আমি একটু বুঝাই দিই। এই যে বিল্ডিংটা, তো আমি এত সময় যেটা দেখলাম সেটা হচ্ছে এই অংশটা, দেখেন এই যে এই অংশটা। তো আপনি ধরেন এই যে পিকচার,
তো এইখান থেকে কিন্তু আপনার কোনো আইডিয়া নাই যে এইটা এখান থেকে ঠিক আমার কতটুকু উঁচাতে আছে, এই দেখেন এইখান থেকে এই পর্যন্ত কতটুকু উঁচাতে আছে, কোনো আইডিয়া নেই কিন্তু। আবার ধরেন এই যে এই জায়গাতে আপনার লাইটটা বসবে, কারণ এখান থেকে তো আপনার একটা লাইটের ফ্লেভার লাগবে। এখন আপনি যদি এই 2D প্ল্যানের মধ্যে যান, তো 2D প্ল্যানের মধ্যে গেলে কিন্তু আপনার কোনো ধারণা নাই যে আলটিমেটলি এই জায়গাতে আমার কি টাইপের লাইট দিলে ভালো হবে, বা আমার লাইটটা ঠিক কেমন করে বসালে সুন্দর লাগবে। তো এই জন্য অনেক সময় আমাদেরকে এই এলিভেশন বা আমাদের সেকশন কিংবা 3D আছে, এই জিনিসগুলো দেখলে আমাদের পক্ষে ডিসিশন গুলো নেওয়া অনেক বেশি ইজি হয়ে যায়। ওকে, আর একটা জিনিস আমি দেখে আসবো, সেটা হচ্ছে এটার প্র্যাকটিক্যাল ভিউটা। তো প্র্যাকটিক্যালটা হচ্ছে এই জিনিসটা। তো সেম বিল্ডিং এর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট। তো আমরা যখন কমার্শিয়াল বিল্ডিং করবো তখন দেখবেন যে বিম বা কলাম এগুলো অনেক হিউজ বড় সাইজের হবে। যেমন এই যে আমাদের যে বিল্ডিংটা আছে, এখানে আমি সিম্পলি একটা কলাম দেখাই। ধরেন আমার হয়তো এই কলামের কথা চিন্তা করি। তো এটা কিন্তু বেশ বড় একটা কলাম, অলমোস্ট প্রায় 7 মিটারের মতো একটা জায়গা, বেশ অনেক বড় একটা জায়গা। আবার যদি মনে করেন আমি এরকম রুমের মধ্যে একটা কলাম গুলো চিন্তা করি, রুমের মধ্যে চিন্তা করি, তা কিন্তু প্রায় 1000 মিলিমিটার, তার মানে প্রায় 3 থেকে 4 ফিটের মতো একটা কলাম আছে। তো এটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যখন আপনি কমার্শিয়াল বিল্ডিং গুলা করতে যাবেন দেখবেন যে আপনার হচ্ছে যে সকেট কিংবা মনে করেন আহ আপনার সুইচ বোর্ড, এগুলো বসানোর মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ওয়াল আপনার সামনে হয়তো নাও থাকতে পারে। সেক্ষেত্রে বাধ্য হয়ে অনেক সময় আপনাকে কলামে সবগুলো বসানো লাগতে পারে। যেমন ধরো আমি একটা রুম দেখাই, এটা হচ্ছে জিমনেশিয়াম রুম, হ্যাঁ। তো এই পুরো জায়গাটা মনে করেন আমার গ্লাস আছে। তো এই গ্লাসে তো আপনার কোনো সকেট বসতে পারবে না, সুইচ বোর্ড বসতে পারবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কলাম গুলাতে সকেট বসবে। ধরেন এই যে আমার একটা কলামের সকেট বসলো, আবার এই কলামের সকেট বসলো। এখন এই কলাম গুলার কাস্টিং মেথডটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কারণ আমরা জানি যে যে আমরা যখন লাইট ফ্যান বসাই তখন আমরা ছাদের মধ্যে পাইপ দিয়ে দিই, তারপর ওর মধ্যে আমার কেবল গুলো যায়, এই কানেকশন গুলো হয়। কিন্তু যদি আপনি কলামের কাস্টিংটা খেয়াল করেন, কলামের কাস্টিংটা ব্যাপারটা এরকম দেখেন। তো এই ফ্লোরটা মনে করেন হয়ে গেছে, আমি পরবর্তী ফ্লোরে ছাদ ঢালাই করব। তো যখন আমি পরবর্তী ফ্লোরে, সাউন্ড তো লো হওয়ার কথা না, আচ্ছা আমি আবার দেখতেছি। তো পরবর্তী ফ্লোরে যখন ছাদ ঢালাই করব, তখন কিন্তু আমার এই কলামটা আগে হবে, তারপরে কিন্তু ফ্লোর কাস্টিং হবে। তাহলে যদি আমি মনে করি যে আমার ছাদ ঢালাইয়ের সময় কলমে পাইপ রেখে দেবো, তাহলে কিন্তু হবে না। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এইটা হচ্ছে আমার ফ্লোর লেভেল, হ্যাঁ, কোন একটা ফ্লোরের হয়তো এটা আমার ফ্লোর লেভেল, আর এইটা মনে করেন আমার হচ্ছে কোন একটা ফ্লোরের রুফ লেভেল বা স্ল্যাব লেভেল আমরা বলি, হ্যাঁ, এই এই জিনিসটা। তো আমরা যখন লাইট বা ফ্যান বসাই, তখন কিন্তু এই ছাদে যখন আপনি ডট টট দিবেন সেই সময় কিন্তু পাইপ গুলা বসাই দিলেই চলবে। কিন্তু এই কলামটা কিন্তু আগে হয়ে যাবে, কলামের ঢালাই কিন্তু আগে হয়ে যাবে। তার মানে যদি মনে করেন আপনার কলামের এই জায়গার সকেট থাকে বা এই জায়গার সকেট থাকে, এই কলাম যখন ঢালাই হবে তখনই কিন্তু ঢালাইয়ের সময় এই জায়গার মধ্যে পাইপটা রেখে দিতে হবে। দেখেন এই যে এই জায়গার মধ্যে পাইপটা রেখে দিতে হবে। তারপর যদি আপনার ডিবি বোর্ডটা ধরেন এই জায়গাতে থাকে, আপনি ডিবি বোর্ড থেকে জাস্ট সিম্পলি এই কলামের মাথা পর্যন্ত পাইপ টেনে রাখবেন। সো আপনার কিন্তু দুইটা কাজ, একটা হচ্ছে কলাম যখন হবে তখন এই পাইপগুলো রেখে দিতে হবে, যেটা কমার্শিয়াল বিল্ডিং এ ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ। কারণ আপনি দেখবেন অনেক বিল্ডিং থাকে যেখানে কোনো ওয়ালই সাফিসিয়েন্ট থাকে না সকেটের জন্য বা আপনার এই সুইচ বোর্ডের জন্য, সেই ক্ষেত্রে কলাম কনস্ট্রাকশনের সময় কিন্তু আপনাকে এই পাইপগুলো রেখে দিতে হবে। অনেকে যে মিস্টেক গুলা করেন, যে মনে করে যে আমার এই কলামটা তো আছে, সো কলামটা তো পুরো আমার আরসিসি, সো আমার যে পাইপ গুলো নামবে আমি কলামের চারপাশ দিয়ে একটা ব্রিক ওয়াল করে দেবো 3 ইঞ্চি বা 5 ইঞ্চির। সেক্ষেত্রে ওই ব্রিক ওয়ালের মধ্য দিয়ে আমার এইরকম করে পাইপ নামতে পারে। যদি মনে করেন আপনার 2-3টা কলামে প্রবলেম হয় বা যেটা বেসমেন্টে বা গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে হয়, সেটাতে আপনি এই জিনিসটা করতে পারবেন। এখন মনে করেন যে আপনার এখানে প্রায় 50 থেকে 60টা কলাম আছে, প্রত্যেকটা কলামে যদি আপনার 2টা বা 4টা করে সকেট লাগে, তো কত আপনার ওয়ালের প্রয়োজন হবে বা কি পরিমাণ এক্সট্রা কস্টিং এর প্রয়োজন হবে, বা যে আপনি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আছে সে তো জানেই না যে আপনার এই পলিসি আছে যে কলামে চারপাশ দিয়ে ওয়াল করে দিবেন। তো লোডের কিন্তু একটা বড় ধরনের কমপ্লেক্সিটি চলে আসে। তো সেই জন্য এই সমস্ত বিল্ডিং যখন ডিজাইন করবেন তখন এই জিনিসগুলো আগে থেকে আমাদেরকে জেনে রাখতে হয়। ওকে, আর যদি আপনি দেখেন যে আপনার সাফিসিয়েন্ট কোনো স্পেস গুলো নাই, সেক্ষেত্রে হয়তো আপনি আর্কিটেক্টকে বলতে পারেন যে আমার এখানে একটা ওয়ালের প্রয়োজন বা আমার হয়তো এই জিনিসগুলো প্রয়োজন, তারপরে ওই জিনিসগুলো আপনি সর্ট আউট করে নেবেন, রাইট। তো টিপিক্যালি একটা কমার্শিয়াল বিল্ডিং এ এইরকম করে প্ল্যান তৈরি করা হয় এবং এরকম সেকশন থাকে যে এলিভেশনটা আপনার সামনে আসবে। এখন এইটাকে অ্যানালাইসিস করে আপনাকে আপনার মতো করে ইলেকট্রিক্যাল ড্রয়িং তৈরি করে নিতে হয়। এখন আমরা একটু দেখে আসি টিপিক্যালি একটা কমার্শিয়াল বিল্ডিং এ কি কি ইলেকট্রিক্যাল ড্রয়িং আমরা সাপ্লাই করি। যেমন আমরা যেটা দেখাইছি,
তো এই ড্রয়িং এর একটা ড্রয়িং লিস্ট দেখি। তো এটা হচ্ছে ড্রয়িং লিস্ট। তো এই ড্রয়িং লিস্টে এখন কি কি লাগছে, প্রথমত হচ্ছে ইলেকট্রিক্যাল লিস্ট, যেটা আমার কি কি টাইপের ড্রয়িং যাবে একটা লিস্ট। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল নোটস অ্যান্ড জেনারেল লিজেন। তারপরে যে ধরেন আমার লাইট ফ্যানের লেআউট একটা করা লাগছে, তারপরে সকেটের লেআউট তৈরি করা লাগছে, তারপরে সার্কিট ডায়াগ্রাম তৈরি করা লাগছে, তারপর মনে করেন টেলিকমিউনিকেশন, তারপর সিসিটিভি। অনেক সময় অনেক বিল্ডিং এ ফায়ার অ্যালার্ম করতে হয় আমাদেরকে, বা পিএস সিস্টেম করতে হয়। তো এরকম করে প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ আপনাকে ড্রয়িং করে আসতে হবে। তারপরে ড্রয়িং করার শেষে আমাদের আরো কি কি লাগে, যদি আমি আরেকটু নিচের দিকে যাই, মেবি এখান থেকে দেখাই। এই দেখেন, তো এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমার যে ড্রয়িং গুলো লাগবে তার জন্য প্রয়োজনীয় যে লিজেন্ড গুলো আছে সেটা, বা আমার প্রত্যেকটা পিকচারের ট্রিপিক্যাল হাইট কত আছে সেই জিনিসটা, বা আমার ডিবি বোর্ড থেকে আমার সুইচ বোর্ডে, বা সুইচ বোর্ড থেকে আমার সুইচ বোর্ডে, বা আমার সুইচ বোর্ড থেকে লাইট ফ্যানে কি টাইপের কেবল যাবে, কত ইঞ্চি পাইপের মধ্যে দিয়ে যাবে, তার ডিটেলস আপনি এই জায়গার মধ্যে দিয়ে দেবেন, যাতে কন্ট্রাক্টর যে থাকবে তার পক্ষে কাজগুলো করার জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। আর এই জায়গা থেকে শুরু হয়েছে যে আমার যে প্ল্যান গুলো থাকবে সেই প্ল্যানে আমার লাইট ফ্যান, বা আমার যে সকেট, বা আমার যে টেলিকমিউনিকেশন, সেটা ডিটেল ড্রয়িং। যদি আমাকে জুম করি, তো এই জায়গার মধ্যে দেখেন আমার ডিবির সংখ্যা মাল্টিপল সংখ্যক আছে, যেমন এখানে একটা ডিবি আছে, তারপরে আমার এই জায়গার মধ্যে ডিবি আছে। তো কমার্শিয়াল বিল্ডিং এ কিন্তু এরকম করে আপনার একের অধিক ডিবি থাকতে পারে। আর যেটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য করে কিন্তু একটা করে ডিবি। আবার যদি আমরা আরেকটু নিচের দিকে আসি, তো এই জায়গার মধ্যে দেখেন আমরা দেখাইছি সকেট, আমার এই ডিবি বোর্ড থেকে কোন কোন সকেটে আমার লাইন চলে গেছে সেই জিনিসটা। তো আমি আরেকটু নিচের দিকে আসি, তো এই জায়গার মধ্যে হচ্ছে আমার ডিবি বোর্ড গুলো আছে, সেই ডিবি বোর্ডের জন্য আমার যে সিঙ্গুলার ডায়াগ্রাম তৈরি করতে, যেটা আপনি অলরেডি জানেন সেই জিনিসটা। আর এইখানে আছে হচ্ছে আমার যে সিসিটিভি আছে, বা আমার যে টেলিফোন আছে, বা আমার যে ডিশ অ্যান্টেনা আছে, তার প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লোকেশন কোন জায়গায় আছে, বা সেই ক্ষেত্রে আমার যে ওয়ারিং গুলো যাবে সে ওয়ারিং ডিটেলসটা আমরা এই জায়গার মধ্যে রাখছি। তো আমি আর একটা ফ্লোরের দিকে যাই, মেবি আর একটা ফ্লোর নিচে দেখেন এইখানে আমার ডিবি বোর্ড কয়টা আছে, এই একটা ডিবি বোর্ড আছে, এইখানে আমার দুইটা ডিবি আছে, তারপরে আমার এখানে আরেকটা ডিবি আছে। তার মানে আমি দেখতে পারতেছি যে কমার্শিয়াল বিল্ডিং এ আমার মাল্টিপল সংখ্যক ডিবি লাগতে পারে, বা এইখান থেকে আমার বিভিন্ন জিনিসপত্র চিন্তা করে সেখানে ডিবির সংখ্যা কম বা বেশি করতে হয়। এর প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কেমনে বুঝতাম যে আমার একটা প্ল্যানে ঠিক কতটা ডিবি লাগতে পারে, বা ডিবি বোর্ড বসানোর জন্য প্রয়োজনীয় ঠিক মানে কি কি জিনিস চিন্তা করে ডিবি বোর্ড গুলা বসাইতে হয়, রাইট? যে এইটা আমরা জানবো। তবে ডিবি বোর্ড বসানোর আগে আমাদের আর একটা জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে, যে একটা কমার্শিয়াল বিল্ডিং এর ডিবির আন্ডারে নর্মালি আমরা কি কি ইলেকট্রিক্যাল লোড রাখি, বা আমার যে ইলেকট্রিক্যাল লোড গুলো থাকে সেগুলো ঠিক কি কি টাইপের ডিবির মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দিই। ধরেন নর্মালি যেটা হয় যে একটা বিল্ডিং এ তিন টাইপের বোর্ড ব্যবহার করাটা বাঞ্ছনীয়। তিন টাইপের বোর্ড। একটা বোর্ডের নাম হচ্ছে লাইটিং বোর্ড, মানে স্ট্যান্ডার্ড যদি ইন্টারন্যাশনাল আপনি ফলো করেন সেক্ষেত্রে তিনটা বোর্ড লাগে। একটা বোর্ডকে বলা হয় হচ্ছে লাইটিং বোর্ড, যেখান থেকে আপনার লাইট এবং ফ্যানের কানেকশন চাই। দুই নম্বর বোর্ডটা হচ্ছে আপনার সকেটের বোর্ড, যেখান থেকে আপনার যে থ্রি পিন সকেট গুলো থাকে সেগুলোকে আমরা কানেকশন করি। তিন নম্বর বোর্ডটা হচ্ছে এসির বোর্ড এবং ভেন্টিলেশন বোর্ড। তো এসির বোর্ড থেকে আপনার যে এসি গুলো থাকে এসি কানেক্ট করে দিই, এবং আমাদের যে টয়লেটে ভেন্টিলেশন গুলো থাকে সেগুলোকে আমরা কানেক্ট করে দিই। তো তিনটা বোর্ড লাগে, একটা হচ্ছে লাইটিং বোর্ড, একটা হচ্ছে সকেটের বোর্ড, একটাকে বলা হয় এসি বোর্ড। তবে আমাদের দেশে এই কনসেপ্টটা খুব বেশি পরিমাণে ইউজ করা হয় না। তো আমাদের দেশে দুইটা কনসেপ্ট মোটামুটি কাজ করে, একটা হচ্ছে লাইটিং বোর্ড, একটা হচ্ছে এসি বোর্ড। তো লাইটিং বোর্ডের আন্ডারে আমরা হচ্ছে লাইট ফ্যান এবং সকেট গুলাকে রাখি, এবং এসির আন্ডারে হচ্ছে আমরা নর্মালি এসি গুলাকে রাখি। এবং অনেক ছোট কমার্শিয়াল বিল্ডিং থাকে যেখানে আমরা লাইট ফ্যান এবং সকেট এবং এসি তো একত্রে রেখে দিই। তবে সব দিক বিবেচনা করে যদি চিন্তা করেন সেই ক্ষেত্রে লাইট ফ্যান এবং সকেটের জন্য একটা বোর্ড রাখা ভালো, এবং এসির জন্য একটা বোর্ড রাখা ভালো। এর কারণটা হচ্ছে যে এসি যখন চলে মনে করেন সবগুলা এসি একত্রে চলে, তো ওই বোর্ডের যে ডাইভার্সিটি ফ্যাক্টর এবং লাইট ফ্যান এবং সকেটের যে ডাইভার্সিটি ফ্যাক্টর সেটা কিন্তু এক না। তো এই জন্য কমার্শিয়াল বিল্ডিং এর জন্য অ্যাটলিস্ট আপনার এসি সকেট এসির বোর্ডটা আলাদা করার প্রয়োজন, এবং আপনার লাইট ফ্যান বা সকেট আছে তার বোর্ডটা আলাদা করার প্রয়োজন। ওকে, এখন টিপিক্যালি একটা কমার্শিয়াল বিল্ডিং এ যদি আমরা লাইট ফ্যান বোর্ড চিন্তা করি, তো এই বোর্ডের আন্ডারে কি কি টাইপের লোড থাকে, বা সেই সমস্ত বোর্ডের ইলেকট্রিক্যাল লোডটা আমরা কিভাবে বের করি। কারণ এসিটা কিন্তু অনেক সহজ, আপনি দেখবেন এসিতে কত টর্ন আছে, তো ডিবিটা আমরা বের করে ফেলতে পারবো। তো এসিটা নিয়ে আমাদের খুব বেশি কনসার্ন নেই, আমাদের কনসার্ন হচ্ছে যে আমাদের যদি এরকম একটা বোর্ড থাকে, তো এই যে একটা বোর্ড আছে, তো এই যে ডিবি 112, তো এই বোর্ডের আন্ডারে আমার কত লোড আছে, এই লোডটা বের করার জন্য কি পলিসি গুলো আমরা ফলো করি সেটা আমরা একটু দেখে আসি। এখানে একটা এক্সেল ফাইল দেখেন।
তো এইটাতে দেখেন আমার বোর্ড গুলোকে আমরা কিভাবে সাজাইছি। এটা হচ্ছে আমার ডিবি নাম, যেমন আমি এখানে যে বোর্ডটা ব্যবহার করেছি DB112, আমি এটা লিখে দিই। হ্যাঁ, তো DB112। তো এখানে এই আন্ডারটা আমরা লিখতেছি না, আন্ডার একটু পরে আমি বুঝাবো। তো এইটা মনে করেন DB112 এই জিনিসটা। তো এই বোর্ডের আন্ডারে কি কি আছে দেখেন, প্রথমত লাইটিং লোড, এই যে লাইটিং লোড। তো এই লাইটিং লোডে আপনি কি কি রাখবেন? প্রথমত হচ্ছে আপনার যে যে টাইপের লাইট থাকে, যেমন ধরেন আমাদের যে লাইটটা ছিল টিএ টাইপের। এখন টিএ মানে কি আমরা বলতেছি, টিএ মানে হচ্ছে আমার একটা 18 ওয়াটের লাইট, যেটা প্যানেল লাইট আমরা বলছি। বি মনে করেন এরকম করে 24 ওয়াট, কোনটা 30 ওয়াট বা কোনটা 40 ওয়াট, এরকম করে আপনি আপনার মতো করে এটা ঠিক করে নেবেন। ওকে, এখন দেখেন কি কি আমরা রাখছি। সিরিয়াল নাম্বার 1 হচ্ছে লাইটিং, তো লাইটের মধ্যে ডেসক্রিপশন আইটেম। তো এগুলো হচ্ছে লাইটের টাইপ। এটা হচ্ছে রেটিং ইন ওয়াট। তো রেটিং ইন ওয়াট বলতে যেটা বোঝানো হয় যে অনেক সময় দেখবেন যে কিছু লাইটের গায়ে লেখা থাকে 15 ওয়াট, কিছু লাইটে 18 ওয়াট, কিছু লাইটে 19 ওয়াট। হ্যাঁ, তো অলওয়েজ সবসময় রাউন্ড ফিগারে যাওয়ার চিন্তা করবেন। রাউন্ড মানে ধরেন কোন লাইটের গায়ে লেখা 23 ওয়াট, 23 ওয়াট দরকার নেই, 25 ওয়াটের দিকে যান। সেই জন্য কমার্শিয়াল বিল্ডিং এ একটা থাকে রেটিং ইন ওয়াট, আর একটা থাকে কনসিডার রেটিং। যেমন ধরো আমাদের আসছে কত 18 ওয়াট, আমরা এটাকে 20 ওয়াট কাউন্ট করেছি। কোনটা আমার 24 ওয়াট, কোনটা আমার 30 ওয়াট কাউন্ট করেছি। এখন এগুলার মানে যদি আপনি প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন চান, সেক্ষেত্রে হয় কি, যে অনেক সময় দেখা যায় যে লাইট গুলাতে যে পরিমাণ পাওয়ার ফ্যাক্টর সেট করা থাকে সেটা সময়ের সাথে ডিগ্রেড করে। তো সেই ক্ষেত্রে ধরেন কোন লাইটের গায়ে যদি লেখাও থাকে 24 ওয়াট, সেটা পাওয়ার ফ্যাক্টর মনে করেন 0.95 এর জায়গায় যদি 0.92 বা 88 বা 87 চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এটা এমনিতে 28 ওয়াট বা 29 ওয়াট হয়ে যায়। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন যে লাইট গুলাকে একটা নির্দিষ্ট রাউন্ড ফিগার ধরার। এটা হচ্ছে কোয়ান্টিটি। তো কোয়ান্টিটির পরে আমি এটাকে গুণ করলে আমার টোটাল ওয়াটেজটা পাচ্ছি, সেটা মনে করেন টোটাল ওয়াটেজটা। হ্যাঁ, তো টোটাল ওয়াটেজ যোগফলটা আমি এই জায়গার মধ্যে রাখবো। আর এটা হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর। ডাইভার্সিটি অলরেডি আপনারা জানেন যে অ্যাকর্ডিং টু বিএনবিসি লাইটের জন্য ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে 90% যদি কমার্শিয়াল বিল্ডিং হয়। এটা কমার্শিয়াল বিল্ডিং, তো ডেফিনেটলি আমার যে 1970 ওয়াট আসলো, এই 90% ডাইভার্সিটি ধরে আমি পাইলাম মনে করেন 1773। এই জিনিসটা আমরা এখানে রেখে দিব। এরপর হচ্ছে পাওয়ার সকেট। তো পাওয়ার সকেটের মধ্যে টু পিন সকেটটা রাখা যাবে না। টু পিন সকেটটা আমরা সুইচ বোর্ডের মধ্যে রাখি। তো আপনি চাইলে এই যে টু পিন সকেটটা আছে, এই টু পিন সকেটটা এই ঘরের মধ্যে নিয়ে যেতে পারেন। তো যেহেতু মনে করেন আমরা একটা টিভি বোর্ড ডিজাইন করতেছি, তো এই জন্য আমার এই জায়গা নিলেও আমার একই লোড আসবে, টোটাল যোগফলটা এখানে আসবে। এই জায়গা নিলেও আমার একই লোড যোগফলটা আসবে। সেই জন্য আপনি যে কোনো একটা ঘরের মধ্যে রাখতে পারবেন। বাট মনে রাখেন যে এই টু পিন সকেটটা কিন্তু বেসিক্যালি সুইচ বোর্ড থেকে লাইন পাবে, কোনো ডিবি বোর্ডের থেকে ডাইরেক্টলি লাইন পাবে না, সেটা কিন্তু মনে রাখতে হবে। তো এক্ষেত্রে টু পিন সকেটের জন্য অ্যাজ পার বিএনবিসি অনুযায়ী রুলস হচ্ছে 300 ওয়াট, এটা বিএনবিসি রুলস। আর যদি 13 অ্যাম্পিয়ারের সকেট হয়, তো 13 অ্যাম্পিয়ারের সকেটের জন্য ডাইরেক্টলি বলা নাই যে কত ওয়াট ধরতে হবে। বা 15 অ্যাম্পিয়ারের সকেটের জন্য বলা আছে 1500 ওয়াট। সেই হিসাবে 13 অ্যাম্পিয়ারের সকেটের জন্য 1300 ওয়াট এটা ডেস্কত ধরা হয়, বা আপনি চাইলে নিজেও ধরতে পারবেন এই 1300 ওয়াট। তো কনসিডার ওয়াট 1300, এইটা মনে করেন আমার 15 অ্যাম্পস এর জন্য। নর্মালি যদি মনে করেন 15 অ্যাম্পিয়ারের সকেট আপনার যদি কোনো গিজারের জন্য ব্যবহার করা হয় বা ওভেনের জন্য ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আপনি 1500 ওয়াট ধরতে পারেন। কিন্তু যদি এমন হয় যে 15 অ্যাম্পিয়ারের সকেটকে আপনি 1.5 টনের এসি দিয়ে কানেক্ট করতে যাচ্ছেন, তো বিএনবিসি মধ্যে বলা আছে 15/16/20। তো ওই ক্ষেত্রে কিন্তু আপনার 1.5 টনের এসি সমান 1950 ওয়াট হয়। তো সেই হিসাবে কিন্তু 15 অ্যাম্পিয়ার সকেটের আন্ডারে আপনাকে 2000 ওয়াট লোড কাউন্ট করতে হবে। সেই জন্য দেখে নেবেন যে এই সকেট থেকে আপনি কি চালাতে যাচ্ছেন, রাইট? তো এই 2000 ওয়াট, এটা আপনার 2000 ওয়াট। এইটা হচ্ছে আপনার টোটাল কোয়ান্টিটি। আর এই জায়গার মধ্যে হচ্ছে আপনি টোটালটা পাবেন। যেমন মনে করেন আপনার 7টা ছিল সুপিং সকেট, তো 300 ওয়াট করে 2100 ওয়াট, এটা অটোমেটিক আসবে। এখন ডাইভার্সিটির দিকে আসে। হ্যাঁ, তো যেটা আপনার টুপিং সকেট 5 অ্যাম্পের সকেট, তো সেই ক্ষেত্রে অ্যাভারেজে মনে করেন 100 ওয়াট থেকে 150 ওয়াটের বেশিও হয় না। যদিও ডাইভার্সিটি নিয়ে কোনো স্পেসিফিক কিছু বলা নাই বিএনবিসির মধ্যে, বাট 50% ডাইভার্সিটি ইজ অল ওকে। তো এখানে 50% পারফেক্ট। ওকে, এখন এই জায়গাতে আসছি দেখেন, এই 13 অ্যাম্পিয়ারের সকেট 1300 ওয়াট নিতে পারে। কিন্তু আপনাদের মনে থাকার কথা, আমি আপনাদেরকে বলছিলাম যে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ দেখা যায় যে মোটামুটি একটা 13 অ্যাম্পিয়ারের সকেটের আন্ডারে 200 ওয়াট থেকে শুরু করে 300 ওয়াটের বেশি হয় না। সিমিলারলি কমার্শিয়াল বিল্ডিং এ যে সমস্ত সকেট আমরা ব্যবহার করে থাকি, তো এই জায়গাতে এই সমস্ত সকেটের আন্ডারেও গড়ে মনে করেন 400 ওয়াট 500 ওয়াটের বেশি কোনোভাবেই হয় না। তো যদি আমি 1300 ওয়াটের 500 চিন্তা করি, যে 500 1300 ভাগ করেন, তো মোটামুটি কিন্তু আপনার 38% হয়ে যাচ্ছে বা 40% হয়ে যাচ্ছে। তো ইন্টারন্যাশনাল যে নিয়মটা আছে সেখানে ধরা হয়
যে একটা সকেটের ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে 30%। তো এইটা হয়তো অনেকেই জিনিসগুলোর সাথে হয়তো অভ্যস্ত আপনারা নাও হতে পারেন। কারণ কি আমাদের বাংলাদেশে আমরা করি কি, যে ধরেন 500 ওয়াট কাউন্ট করে ফেলে একবারে, মানে ডাইরেক্টলি 30 অ্যাম্পিয়ারের সকেটে 500 ওয়াট ধরে নেই। এখন অনেকে যদি মনে করেন যে ভাইয়া হয়তো 500 ওয়াটে 30% বলতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। নট 500 ওয়াটে 30%। একটা দেশে যে কোডটা থাকে, সে কোডে যে পরিমাণে, এটাকে বলা হয় আপনার, অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন যে কোড রেটিং। তো কোড রেটিং অনুযায়ী আপনার 1300 ওয়াট, তো 1300 ওয়াটের 30% বা 40% ইজ অল ওকে। যদি আপনি 1300 ওয়াটের 30% ধরেন, এই 30%, তো সেই ক্ষেত্রে 390 ওয়াট। তো 390 ওয়াট কিন্তু ওকে, হয়তো কিছু সকেটের জন্য কম পড়ে যাবে, অন এভারেজে কিন্তু 390 ওয়াট ইজ ওকে। বাট আমরা করি কি, আমাদের দেশে লোকালি যখন কাজগুলো করে থাকি, তখন এই 1300-র মোটামুটি 40% ধরলেই আমাদের চলে যায়, মানে 520 আছে, তো তো আমরা 500 ওয়াট করে কাউন্ট করে থাকি। ওকে, তো সেই হিসাবে এইটা মনে করেন 40%। তো 40% অনুযায়ী আমাদের কত আসে, এই যে দেখেন। তো যদি মনে করেন আমার 20টা সকেট থাকে, এই 20 × 520, তো কত আসে আমার, যে 10,400, এই 10,400 চলে আসতো। আর এইটা আমার ওই সেম স্ট্র্যাটেজিতে আমাকে মনে রাখতে হবে যে এইটার মধ্যে আমি কি কি চালাতে যাচ্ছি। তো যদি আপনার মনে হয় যে এইটাকে ভাইয়া আপনি 40% করেন, তাহলে কিন্তু হইতো না। কেন বলেন তো? কারণ আপনি এই সকেটটাকে ধরছেন অ্যাজ ইকুইপমেন্ট হিসাবে। তো এই ইকুইপমেন্টটা যদি মনে করেন দুইটা এসি থাকে, এ দেখেন দুইটা এসিতে আপনার 1950 ওয়াট করে আসবে, কত, 3900 ওয়াট। তো আপনার কি এটা 3900 ওয়াট আসছে, আসেনি, 1600 ওয়াট চলে আসে। তো সেই হিসাবে আপনি সকেটের ক্ষেত্রে মিনিমাম আপনার 80 থেকে, যদি এসি সকেট হয়, মিনিমাম আপনার 80 থেকে 90% এর মতো ডাইভার্সিটি রাখতে হয়। আর যদি আপনার এমন হয় যে সকেটে মনে করেন প্রায় 20টা বা 30টা এসি আছে, সেক্ষেত্রে ডাইভার্সিটি আপনি 75 থেকে শুরু করে 80% এর মধ্যে রাখবেন। তো আমাদের যে কন্ডিশন, আমরা এখানে 90% এর নিচে নামবো না। তো 90% এর নিচে নামলে আমাদের কত আসে, এই যে 36 ওয়াট, মেবি আমাদের পোষায় যাবে। এরপর হচ্ছে সিলিং ফ্যান। তো সিলিং ফ্যানের মধ্যে তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে সিলিং ফ্যান, এটা আমাদের ফ্যান। একটা হচ্ছে ফ্যানের হুক, যে জায়গাতে আমরা হুক রেখে দিতেছি কিন্তু কোনো লোড রাখবো না। আর একটা হচ্ছে এক্সস্ট ফ্যান। তো অ্যাজ পার বিনবিচ অনুযায়ী এই তিনটার জন্যই 100 ওয়াট করে কাউন্ট করার কথা বলা হয়। তো সেই হিসাবে ধরেন আমার 100 ওয়াট হচ্ছে রেটিং, এটা কনসিডার রেটিং, আর এটা হচ্ছে আমার কতগুলা জিনিসপত্র আছে যেটাকে কোয়ান্টিটি বলি। তো যেহেতু আমাদের মনে করেন লাইটিং লোডের জন্য 90% ডাইভার্সিটির কথা বলা হয়, তো সেই হিসেবে ফ্যানের জন্য 90% ডাইভার্সিটি। তো করার পরে এইগুলোকে আমাকে যোগ করতে হবে, এই একটা 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 একটা, আর এইগুলো যোগ করে ধর আমি এটা পেলাম 18,173 ওয়াট পেলাম। এখন এই জিনিসটা আপনাকে প্রত্যেকটা ডিবির জন্য করতে হবে। আমরা রেসিডেন্সিয়ালে যেমন দেখছিলাম যে এক একটা ফ্ল্যাটে আমরা লোড ক্যালকুলেট করছিলাম, তো এই জায়গাতে যদি আপনার প্রত্যেকটা ফ্লোরে আপনার 4টা করে ডিবি থাকে, 4টা ডিবির জন্য আপনাকে এই কাজটা করতে হবে। তো করার পরে এখানে দেখেন আমরা নিয়ে আসছি টোটাল ম্যাক্সিমাম ডিমান্ড 18.17 কিলোওয়াট, মানে এটাকে ওয়াটকে কিলোওয়াটে আমরা কনভার্ট করছি, 1000 ভাগ করছি, নাথিং এলস। এই দেখেন 1000 এখানে ভাগ করা আছে। এরপরে আমরা ম্যাক্সিমাম ডিমান্ড 10% ফিউচার প্রভিশন রাখছি। এখন এটা আসলে কি মিন করে, অ্যাজ পার বিএনবি অনুযায়ী আপনার প্রতি 5টা সার্কিট ব্রেকারের জন্য একটা করে এক্সট্রা রাখতে হয়। তো সেই হিসেবে বলা যায় যে একটা ডিবিতে প্রায় 20% লোড এক্সট্রা রাখার কথা বলা হয়, যদি ভবিষ্যতে লোডটাকে আপনি বাড়াতে পারেন। তো একটা ডিবিতে 20% লোড রাখাটা আমাদের জন্য অনেক সময় মুশকিলের কারণ হয়ে যায়, কারণ অনেক বেশি লোড হয়ে যায়। তো সেই হিসেবে অ্যাটলিস্ট 10% লোড আপনার এক্সট্রা ধরে রাখাটা বাঞ্ছনীয়। তো এই হিসাবে আমাদের যে মনে করেন এই যে 18.17 আসছে, তো এই আমার 18.17, এটাকে 1.1 দিয়ে গুণ করলে 10% আমার হয়ে যেতেছে 19.99, এই দেখুন 19.99। এরপরে আমরা করছি কি, কারেন্ট বের করছি। তো কারেন্ট বের করার জন্য আমরা কি জানি বলেন তো, যে আমার যে লোড থাকে, এই লোডকে 1.8 দিয়ে গুণ করলেই হয়। এই দেখেন 35.98, এই যে 35.98 আমার গুণ করা হয়ে গেছে। এখন হচ্ছে রিস্ক ফ্যাক্টর। তো রিস্ক ফ্যাক্টরের জন্য আমরা জানি যে আমাদের বিএনবিসি বলছে যদি লাইটিং সার্কিট হয় বা কোনো এসি সার্কিট হয়, সেক্ষেত্রে আমাদের যে কারেন্টটা বাড়ায় আইডি, তার সাথে 1.65 মাল্টিপ্লাই করতে হয়। কিন্তু ডিবি বোর্ডের জন্য এক্স্যাক্টলি কত পার্সেন্ট মাল্টিপ্লাই করবো তার কোনো ধরাবাঁধা নিয়ম বিএনবিসির মধ্যে নাই। তো যদি আপনি এনএফপিএ বা আরএসসি মোতাবেক রুলস ফলো করেন, সেক্ষেত্রে আমাদের যে আইডি বাড়াই তার সাথে আপনি 1.25 মাল্টিপ্লাই করতে পারবেন বা 25%। বাট আমরা যখন কমার্শিয়াল বিলিং করি বা সরকারি কাজ করি, সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট 1.5 গুণ পরিমাণ মাল্টিপ্লিকেশনটা করি। তো আমাদের এখানে আপনি 1.25 দিয়ে মাল্টিপ্লাই করতে পারবেন লিখলে, বা আপনি চাইলে 1.5 লিখতে পারেন, যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন।
রাইট? সো এই জিনিসটা তো 44.98 অ্যাম্পিয়ারের কোনো সার্কিট ব্রেকার আমাদের নাই। তো সেই হিসাবে কাছে সার্কিট ব্রেকার আছে 50 এবং 63, বাট আমরা আমাদের অফিসিয়াল পলিসিতে 50 অ্যাম্পিয়ারের ব্রেকার কখনোই ব্যবহার করি না। তো সেই জন্য যে 63 অ্যাম্পিয়ারের ব্রেকারটা আমরা এই জায়গার মধ্যে ইউজ করে দিয়েছি। তো যদি মনে করেন আপনার লোডটা আরো বেশি বাড়ে, জাস্ট ইমাজিন লোডটা আরো বাড়ে, এই জায়গাগুলোতে কোনো হাত দিতে হবে না। দেখেন আমি এখানে এসির পরিমাণ দুইটার জায়গায় মনে করেন 4টা করে দিচ্ছি, 53 অ্যাম্পিয়ার আসলো, আমি 4টার জায়গায় 10টা করে দিলাম, কত আসলো 80 অ্যাম্পিয়ার। তো মনে করেন 10টার জায়গায় আমি 12টা করে দিলাম, তো কত আসলো 89 অ্যাম্পিয়ার। আপনার কাজটা হচ্ছে এই অ্যাম্পিয়ারের রেসপেক্টে এখানে জাস্ট শুধুমাত্র এই সার্কিট ব্রেকারটা 63 জায়গায় 100 লিখে দেওয়া দেখেন। ওকে, তো এইটা করে আপনাকে প্রত্যেকটা বিল্ডিং এর জন্য এই কাজটা করতে হবে। সরি, প্রত্যেকটা ডিবির জন্য আপনাকে এরকম করে ডিবি ওয়াইজ ডিবি বোর্ডের লোড ক্যালকুলেশন করা লাগবে। ওকে, তো এইটা ধরুন আপনার একটা হয়ে গেল। এরপর আপনি এটা কপি করবেন, কন্ট্রোল সি দিবেন, এখানে একটা করে সেল গ্যাপ দিয়ে কন্ট্রোল ভি দিলেন, এই দেখেন। তো এরপর আপনার মনে করেন ডিবি টু হয়ে গেল। তো এইটা আপনাকে করতে হবে প্রত্যেকটা বিল্ডিং এ। এখন চলেন আমরা দেখে আসি যে একটু আগে এটাকে আমরা বলছিলাম যে আন্ডার সামথিং। এখন আন্ডার সামথিং বলতে আসলে আমরা কি মিন করি, তো এটা বোঝার জন্য আমাদেরকে ড্রয়িং এ যেতে হবে। কারণ আমি এই জায়গার মধ্যে আসি। তো আমরা একটু আগে দেখে আইছি যে আমাদের যে প্ল্যানটা দিচ্ছে, এই যে প্ল্যান, তো এই প্ল্যানে আমাদের 4টা বোর্ড আছে, রাইট? 4টা বোর্ড আছে। তো এইটা মনে করে আমার প্রায় 20 তলা বিল্ডিং, জাস্ট ফর ইওর কনসিডারেশন আপনি চিন্তা করেন 20 তলা বিল্ডিং। তো যদি আমার 20 তলা বিল্ডিং হয়, তো আমার টোটাল ডিবি কয়টা লাগতেছে, এই যে মনে করে আমার 20 ইন্টু 4, প্রায় 80টা ডিবি বোর্ডের আমার প্রয়োজন হচ্ছে। তো মনে করেন কোনো ফ্লোরে আমার 2-3টা বোর্ড বেশি লাগলেও লাগতে পারে, এভারেজ আমার 80টা বোর্ড লাগতেছে। তো আমাদের এইটা হচ্ছে সাবস্টেশন এবং জেনারেটরের জন্য রুম দিছে ওরা। তো আমরা তো মনে করেন এটা তো শিখছি যে আমাদের যে মেন লাইনটা সেটা তো এই জায়গার মধ্যে ধরেন আসতো এমনি করে। তো আসার পরে এইখান থেকে আমার উপরের দিকে যাবে, তো আমি এটা এইখানে বসাই, হ্যাঁ? ধরেন আমার এই সাবস্টেশন রুমটা হয়তো এই জায়গার মধ্যে আছে, একটুকু জায়গার মধ্যে আমার সাবস্টেশনটা আছে। আর আমার যে মেন লাইনটা, যে মেন লাইনটা মনে করেন এই সাবস্টেশন রুমের মধ্যে ঢুকলো, ঢুকার পরে এইটা আমার যে মেন এমডিবি আছে বা মেন প্যানেল আছে, প্যানেলের মধ্যে ধরেন গেল এই যায় এখানে। এখন আমার তো মনে করেন যে উপরে যে ফ্লোর গুলো আছে, এই একটা ফ্লোর, এইখানে একটা ফ্লোর, এরকম করে আমার যে ফ্লোর গুলো আছে এই জায়গাতে টোটাল আমার 80টা বোর্ড আছে। তো 80টা বোর্ড থাকার অর্থ হচ্ছে যে এইখান থেকে আমার যে বাসবার থাকবে, এই বাসবার থেকে 80টা আমার আউটগোয়িং ব্রেকার বেরোবে। দেখেন এই যে একটা একটা ব্রেকার আসলো, এই ব্রেকার হয়ে আমার কেবলটা মনে করেন উপরের দিকে যাবে, এই যে। তো মনে করেন আমার এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডাক্ট বা ইলেকট্রিক্যাল, যেভাবে আমি কেবলগুলোকে এমনি করে নিতেছি। সমস্যা হচ্ছে যে এই 80টা ব্রেকার একটা প্যানেলের আন্ডারে থাকবে, ব্যাপারটা কিন্তু খুব বেশি ইজি জব না। বা এই 80টা ব্রেকার আউটগোয়িং এ নিয়ে গেলে যে প্যানেলের যে মেনটেন্যান্স লাগবে বা যে মনিটরিং লাগবে, সেটা কিন্তু বেশ সময় সাপেক্ষ। কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে যে এই 80টা ব্রেকার যদি মনে করেন সবগুলা 3 ফেজ ব্রেকার, তো 3 ফেজ ব্রেকারে অ্যাটলিস্ট আমার 5টা করে কেবল লাগে। একটা হচ্ছে আর, একটা ওয়াই, একটা বি, একটা আপনার নিউট্রাল, একটা হচ্ছে আর্থিং। তো এই যে আপনার 80টা 5টা করে কেবল মানে হচ্ছে, সরি, 80 × 5, তার মানে হচ্ছে প্রায় 400 পিস কেবল আপনি এখান থেকে বেরোবে। এখন এই 400 পিস কেবল বের করার জন্য যে পরিমাণে আপনার জায়গার প্রয়োজন হবে বা যে পরিমাণে আপনার স্পেস নষ্ট হবে, সেটা কি আদৌ আপনার জন্য ফিজিবল হবে নাকি, সেটা কিন্তু বেশ চিন্তা করার মতো একটা ব্যাপার। তার মানে আমরা বুঝতে পারতেছি যে যখন আমার ডিবি বোর্ড অনেক বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে যখন আমার সাবস্টেশন থেকে উপরের দিকে লাইন নিয়ে আসি, সেই লাইনগুলো নেওয়াটা কিন্তু বেশ বেশ বিরক্ত একটা ব্যাপার হয়ে যায়, বা সেটা প্র্যাকটিক্যালেও অনেক বেশি আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বা সেক্ষেত্রে তাহলে আমাদের জন্য একটা মানে অপশন কি হতে পারে, অপশন হচ্ছে এরকম যে ধরেন আমার এই যে প্ল্যানটা আছে, এই প্ল্যানে আমার যে 4টা বোর্ড লাগবে। এখন প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতাম, ভাই আমি কেমনে বুঝতাম যে এখানে 4টা বোর্ড লাগবে কিনা, আমি বলতেছি। বাট জাস্ট আপনি ইমাজিন করেন যে আপনার এখানে 4টা বোর্ড লাগতেছে। ধরেন আমার বিল্ডিংটাকে আমি ভাগ করে ফেলছি 4টা বোর্ড। তো আমি হয়তো আপনার দেখানোর জন্য হয়তো এইখানে আমার একটা বোর্ড লাগলো, এইখানে আমার ধরেন আর একটা বোর্ড লাগলো, এইখানে আমার আর একটা বোর্ড লাগলো, এইখানে আমার আর একটা বোর্ড লাগলো। তো এরকম করে আমার প্রত্যেকটা ফ্লোরে এই কাজ লাগতে পারে। আমি করলাম কি, এই 4টা বোর্ডের পরিবর্তে আমি এখানে সিম্পলি একটা বোর্ড ব্যবহার করলাম, এই দেখেন বিল্ডিং এর বাইরে দেখেন, হ্যাঁ? তো ধর আমার এখানে একটা বোর্ড থাকলো, তো এরকম করে আমার প্রত্যেকটা প্ল্যানে একটা করে বোর্ড নিয়ে চলে গেলাম। দেখেন এই একটা বোর্ড, এই আমার একটা করে বোর্ড থাকতেছে। আমি করলাম কি,
এই বোর্ডকে ডাইরেক্টলি আমার সাবস্টেশনের সাথে কানেক্ট করে দিলাম। এই দেখেন, এই আমার সাবস্টেশন, আমি এই জায়গাতে ওদের সাথে কানেক্ট করে দিলাম এইভাবে করে। তো এটা মানেটা হচ্ছে এই যে আমার সাবস্টেশনটা আছে এখানে, তো মনে করেন আমার প্রত্যেকটা ফ্লোরে একটা করে বোর্ড আমি ব্যবহার করেছি। আমার বোর্ডটা হচ্ছে এখানে। তো আমি এই সাবস্টেশন থেকে এতগুলো লাইন না বের করে শুধুমাত্র একটা ফ্লোরের জন্য একটা করে লাইন বের করলাম। এই দেখেন, এই ফ্লোরের জন্য আমার একটা লাইন, এই ফ্লোরের জন্য আমার আর একটা লাইন, বা অন্য যে ফ্লোর গুলো আছে তার জন্য আমার আর একটা করে লাইন আমার বের করলাম। তো এটা বের করার কারণটা হচ্ছে যে আমি আমার যে 80টা ব্রেকার আছে এই কনসেপ্টটা সরাই ফেললাম। মানে এতগুলো ব্রেকার হ্যান্ডেল করাটা ভেরি টাফ একটা জব। তার জন্য আমি প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ একটা করে মেন বোর্ড ব্যবহার করলাম। তাহলে আমার এখানে দেখেন 80টার জায়গায় মাত্র 20টা কিন্তু আউটগোয়িং বের করলে চলে যেতেছে, 20টা আউটগোয়িং। তো আমি এই যে বোর্ডটা আছে এই বোর্ডটা ব্যবহার করে এখন এদেরকে লাইন দেবো। দেখেন এই যে এই বোর্ড থেকে আমি এখানে লাইন দিলাম, তারপরে যে এই বোর্ড থেকে আমি এখানে লাইন দিলাম, তারপরে এই বোর্ড থেকে আমি একে লাইন দিলাম, তো এই বোর্ড থেকে মনে করেন আমি একে লাইন দিলাম। তাহলে এই যে বোর্ডটা, এই বোর্ডের নাম হচ্ছে এফডিবি, ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড, ফ্লোর ডিস্ট্রিবিউশন বোর্ড। আর এই যে বোর্ড থেকে আমার যে অন্যান্য বোর্ড গুলোতে লাইন গেছে, এই যে এই একটা, এই একটা, এই একটা, একটা, এগুলাকে বলা হয় ডিবি। তো এইটা মনে করেন ডিবি 1, এটা আমার ডিবি 2, এটা ডিবি 3, এটা ডিবি 4। তো এটা যদি ফার্স্ট ফ্লোর হইতো তাহলে লিখতাম ডিবি 1 ফার্স্ট ফ্লোর, ডিবি 2 ফার্স্ট ফ্লোর, ডিবি 3 ফার্স্ট ফ্লোর, ডিবি 4 ফার্স্ট ফ্লোর। তাহলে যদি বলা হয় ডিবি 1 ফার্স্ট ফ্লোর বেসিক্যালি লাইন পাইছে কোন জায়গা থেকে, এটা কিন্তু নর্থ সাবস্টেশন। ডিবি 1 ফার্স্ট ফ্লোর লাইন পাইছে হচ্ছে এই এফডিবি থেকে, এফডিবি লাইন পাইছে হচ্ছে সাবস্টেশন থেকে। তার মানে হচ্ছে আলটিমেটলি এই ডিবি 1 ফার্স্ট ফ্লোরে আসতে আমার যে পথটা, পথটা হচ্ছে ডেস্কো থেকে সাবস্টেশন, সাবস্টেশন থেকে আমার এফডিবি, এফডিবি থেকে হচ্ছে আমার ডিবি। তো সেই জন্য আমাদের এখানে যেটা লেখা ছিল যে ডিবি 1 টু এফ, এইটা আছে হচ্ছে আন্ডার এফডিবি, এফডিবি 2 এফ এর আন্ডারে, রাইট? তো এই জন্য আপনাকে লিখে দিতে হয় যে বোর্ডটা আপনি লোডটা ক্যালকুলেট করতেছে সেই বোর্ডটা বেসিক্যালি কোন এফডিবি বা অন্য কোনো জিনিসের আন্ডারে আছে নাকি। ওকে, এখন তো আমরা দেখে আসি যে কেন আসলে আমাদেরকে এই ডিবি বোর্ডের সংখ্যা কতগুলো হবে এটা বের করাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। প্রথমত হচ্ছে আপনি যদি মনে করেন কখনোই এই কাজ করেন নাই, কত ফার্স্ট টাইম, আপনি তো মনে করলেন যে এই যে ফার্স্ট ফ্লোর আছে এই ফার্স্ট ফ্লোরে আমার ঠিক কতগুলা বোর্ড লাগার কথা বা কতগুলা বোর্ড লাগে সাধারণত সেটা আমি বের করতে চাই। তাহলে আপনার জন্য স্ট্র্যাটেজি কেমন হবে? প্রথমত হচ্ছে যদি আমি একটা মানে এক্সপিরিয়েন্স বলি, সেটা হচ্ছে আপনি যখন কয়েক বছর ধরে কাজ করবেন এরকম একটা বিল্ডিং আপনার চোখের সামনে আসছে, আপনি একটা আইডিয়া করতে পারবেন যে আমার কতগুলা বোর্ড লাগতে পারে। বাট মনে করেন আপনি কখনোই করেন নাই, সেই ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে এইখানকার ইলেকট্রিক্যাল লোড কত আসতে পারে একটা আইডিয়া করা। তো আইডিয়া করার জন্য আমাদের তো বিএনবিসি হেল্প করছেই, যে আমার যে এরিয়া থাকে সেই এরিয়াকে আমরা এসি এবং নন এসি এটাকে কাউন্ট করে নিলেই পারি। তো আমাদের যে এরিয়াটা একটু বের করি, তো বের করার জন্য পিএল কমান্ডটা ব্যবহার করেন, পিএল। তো এই এই প্রান্ত থেকে আমি এইভাবে থাকি, হ্যাঁ এই যে যাই দেখি যে কতটুকু আছে। আমি অত ডিটেলসে করতেছি না, বাট আপনার করার সময় একটু ডিটেলসে করে নেবেন। তো এখন আমি এটাকে ক্লিক করে এখানে বের করে নিয়ে আসি, মাপারটা সুবিধা হবে। তো এইটাকে এলআই তে কমা ক্লিক করবেন, এলআই মানে লিস্ট, এন্টারে চাপ দিবেন আর এই লাইনের উপর ক্লিক করবেন। দেখেন এখানে উঠবে যে আমার এরিয়া কতটুকু, এখানে লেখা আছে 1759 স্কোয়ার মিটার। তো 1759 সমান কত হয়? তার মানে এই জায়গাতে প্রায় 19,000 স্কোয়ার ফিটের মতো আমার জায়গা আছে, 19,000 স্কোয়ার ফিট আমার এই স্পেসটাতে আছে। তার মানে যদি বলি যে একটা 10 তলা রেসিডেন্সিয়াল বিল্ডিং সমস্ত কিছু মিলিয়ে যে পরিমাণ স্পেস থাকে এই একটা ফ্লোরে অলমোস্ট প্রায় সে পরিমাণ স্পেস আছে। তো যদি আমরা 19,000 স্কোয়ার ফিট হয়, সেক্ষেত্রে আপনার মনে আছে যে আমাদের বিএনবিসি কে বলছিল, বিএনবিসি বলছে যদি এসি এরিয়া হয় সেক্ষেত্রে আমার পার স্কোয়ার মিটারে 75 ওয়াট করে ধরতে হবে না। তো আমাদের কত আসলো, এই 19,000কে মিটারে কনভার্ট করি, এটাকে গুণ করতে বলছে 75 দিয়ে, দেখেন 75 দিয়ে গুণ করলাম, এটা ওয়াট আসলো কিলো ওয়াটে কনভার্ট করে নেন। তারপর আপনি দেখতে পারতেছেন যে এইখানে প্রায় আপনার 132 কিলোওয়াট হচ্ছে মিনিমাম লোড যদি এই পুরো জায়গায় এসি হয়। তো আপনি তো জানেন অলরেডি যে এই টয়লেট গুলা বাদ দিতে হবে, স্টেয়ার গুলা বাদ দিতে হবে, লিফট গুলা বাদ দিতে হবে।
তো সেই হিসেবে ধরেন আপনার মতো একটা লোড আসবে, আমি তো একবারে দেখাচ্ছি। তো ধরেন আমাদের এখানে 132 কিলোয়াট বা 120 কিলোয়াটের মতো লোড আসলো। এখন আপনি যদি একটু চিন্তা করেন যে ভাই আমি যদি ইমাজিন করতেছি যে এই 120 কিলোয়াটের জন্য আমি মাঝ বরাবর একটা ডিবি বোর্ড বসাবো, ওকে ফাইন, আপনি করেন। এই মাঝ বরাবর একটা ডিবি বোর্ড থাকলো। 120 কিলোয়াটের জন্য দেখেন যে আপনার লোড বা আপনার সার্কিট ব্রেকার বা কেবল কত আসতে পারে। এই যে দেখেন আমরা 120 1.8 দিয়ে গুণ করি, তাহলে আমরা ফাইনাল আইডিটা পাবো। এই 120 ইন্টু হচ্ছে 1.8, আমার 216 অ্যাম্পিয়ার হচ্ছে একদম, মানে হাউ টু সে ডিজাইন কারেন্ট। রিস্ক ফ্যাক্টর যদি আমি 25%ও নিই, তো আমার কত আসছে, প্রায় 270 অ্যাম্পিয়ার। তো 270 অ্যাম্পিয়ারের কোনো ব্রেকার নাই, তো 300 অ্যাম্পিয়ার ব্রেকার আমার লাগবে। তো 300 অ্যাম্পিয়ার ব্রেকার যদি ব্যবহার করি, তাহলে কমপক্ষে আমার অ্যাটলিস্ট 150 এমএর কেবল লাগবে। 150 এমএর কেবল দিলে ভালো হয়, বাট কমপক্ষে 150 এমএর কেবল লাগবে। 150 এমএর কেবল কিন্তু বেশ মোটা একটা কেবল। ওকে, তো 50 এমএর আমার আর ফেজে 150, ওয়াইতে 150, বিতে 150, নিউট্রাল 150, আর্থিং হচ্ছে অর্ধেক। তো 150-এর অর্ধেক হচ্ছে 75। তো 75-এর কোনো কেবল নাই, সেই ক্ষেত্রে আপনি চাইলে 95 RM এর কেবল ব্যবহার করতে পারবেন আর্থিং হিসাবে। ওকে, তো আমাদের সাবস্টেশন থেকে উপরের দিকে আসার জন্য কোন ইলেকট্রিক্যাল দাগ বা মনে করেন যে কোন একটা লোকেশন আছে যেখান থেকে আমি কেবল নিতে পারবো। ধরেন আমি হয়তো বললাম যে এই প্ল্যানের জন্য আপনার ইলেকট্রিক্যাল দাগটা মনে করেন আমি এই জায়গাতে দিচ্ছি, এই ইলেকট্রিক্যাল দাগ এই জায়গার মধ্যে আপনার আছে। তো আপনি এই যে সাবস্টেশন, সেখান থেকে মনে করেন আপনি ভার্টিক্যাল কেবল তুলতেছেন। হ্যাঁ, এটা ভার্টিক্যাল কেবল, ভার্টিক্যাল কেবল তুলে আপনি ধরেন এই ডাক পর্যন্ত আসতেন। এখন এই ডাক পর্যন্ত তো আপনার কোনো সাবটাব নাই, একদম পুরো ফাঁকা, আপনি খুব সুন্দর করে এই কেবলটা তুলতে পারছেন। এখন এই 150 এমএর কেবল এই ডিবি পর্যন্ত আনবেন কিভাবে, এত পর্যন্ত ট্রেনে আনবেন কিভাবে? প্রথমত হচ্ছে 150 এমএর কেবল আপনি কোনোভাবেই কনসিল করতে পারবেন না, কারণ আমাদের যে কোড অনুযায়ী 16 এমএর কেবলের বেশি কনসিল করার জন্য আমরা জোর করানোর সময় 25 এমএর কেবল কনসিল করতে পারি, বাট আপনার সাইজ হচ্ছে 150। তখন কি করতে পারেন, সারফেস করতে পারেন। তো সারফেস করলে তো আপনার কেবল ট্রে লাগবে। তো কেবলটা ইউজ করে আপনি অনেক সহজে এই কেবলটা এই পর্যন্ত আনতে পারবেন। তো ডিস্টেন্সটা কত, প্রায় মনে করেন 33 মিটার। তো এই সমস্ত কেবল প্রায় কয়েক হাজার টাকা দাম। তো দেখা যাবে যে এই 33 মিটার কেবল আনতে আপনার প্রায় দেখা যাবে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। তো বেশ কস্টলি একটা ব্যাপার। প্রবলেমটা হচ্ছে অন্যখানে। প্রবলেমটা হচ্ছে যে এইরকম করে কেবলকে সব বিল্ডিং এ অ্যালাউ করে না, বা সরকারি যে বিল্ডিং গুলো হয় সেই জায়গাতে কেবল ট্রে অনেক সময় অ্যাভয়েড করা কথা বলা হয়, বা মিলিটারিতে যে বিল্ডিং গুলো করে ওরা ওরা অলমোস্ট কেবল ট্রেটাকে অ্যাকসেপ্ট করতে চায় না। তার মানে বুঝতে পারতেছি যে আমি কেবল ট্রে ব্যবহার যে করতে পারবো 100% সবসময় তা কিন্তু না, বাট করা হয় অনেক ক্ষেত্রে। অনেক বিল্ডিং ফ্যাক্টরিতে আমরা অহরহ করি বা হসপিটালে অহরহ করি, বাট কিছু কিছু ক্ষেত্রে কেবল ট্রে ব্যবহারের রেস্ট্রিকশনও আছে। তো আলটিমেটলি একটা প্রবলেম আমরা বুঝলাম যে আমার এই ইলেকট্রিক্যাল তার থেকে যদি ডিবি বোর্ডটা অনেক দূরে হয়, সেই ক্ষেত্রে আমরা মোটা কেবলটা নেওয়াটা একটু ঝামেলার মধ্যে পাই। এখন আমি অন্য একটা দিকে যাই। ধরেন এই জায়গাতে আমার একটা সুইচ বোর্ড আছে এইখানে। তো ডিবি বোর্ড থেকে আমার সুইচ বোর্ডে কানেক্ট করতে হবে না, এই বোর্ডটা আমি এমনি করে কানেক্ট করে দিলাম। তো আমি দেখি এই ডিবি বোর্ড থেকে সুইচ বোর্ডের ডিস্টেন্সটা কত আসলো। এই মাপটা করে দেখলে বুঝতে হবে। মানে ইভেন ভাবে এখানে যাবেন, এখান থেকে চলে যাবে আর্ক লেন্থে, তারপর এখানে ক্লিক করবেন, এই যে চলে আসবে। দেখেন এটা আমার 40 মিটার, মানে 40,392 মিলিমিটার। তো সেই হচ্ছে 40 মিটার। তো আমাদের বিন্দিশ অনুযায়ী একটা ডিবি বোর্ড থেকে সর্বোচ্চ দূরে যে সার্কিটটা, সেটা উইদিন 30 মিটারের মধ্যে হইতে হবে, মানে 30 মিটারের বেশি এটা হইতে পারবে না। তার মানে হচ্ছে এই ডিবি বোর্ড থেকে আপনি এই কোণা 30 মিটার, এই কোণা 30 মিটার, এই কোণা 30 মিটার, এই কোণা 30 মিটার, বা ডায়াগোনাল 30 মিটার, মানে 30 মিটারের বেশি যাইতে পারবেন না। যদিও 30 মিটার কিন্তু হিউজ। 30 মিটারটা যদি আপনি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন, এই দেখেন 30 ইন্টু 3.28, তার মানে হচ্ছে প্রায় 98.4 ফিট। তো আমাদের যে পিভিসি কন্ডিউট গুলো মার্কেট অ্যাভেলেবল, মানে যার মধ্য দিয়ে কেবল গুলোকে আমরা একটা সার্কিট থেকে আরেকটা সার্কিট বা ডিবি বোর্ড থেকে অন্য কোনো সার্কিটে নিয়ে যাই, সেই পিভিসি কন্ডিউট গুলো লম্বায় হয় 10 ফিট, মানে এক একটা পাইপ 10 ফিট করে। তো 30 মিটার যদি সার্কিট হয়, সেক্ষেত্রে প্রায় আপনার 9.84 সংখ্যক পাইপ লাগবে, মানে বেসিক্যালি 10টা পাইপ আপনার প্রয়োজন হবে একটা সার্কিট তৈরি করতে। চিন্তা করেন তো যে আমার এই 10টা পাইপ মানে হচ্ছে আচ্ছা আমি একটু আঁকাই বলি দাঁড়া।
আর এইটা আমার পাইপের মুখ, আর এইটা আমার একটা পাইপের, ধরেন এটা আমার স্টার্টিং, এইটা হচ্ছে আমার এন্ডিং। 6,000 কত তো বলে এটা যখন বোঝা পাইপ যায় হয় না। এটা, তো এইটাকে আমাকে আবার এখানে বসাতে হবে, এই যে দেখেন। তারপরে এই জায়গাতে আমাকে বলা হয় পাইপের সকেট বলে এগুলাকে, হ্যাঁ? তো এই পাইপের সকেট দিয়ে এগুলাকে আমাকে অ্যাটাচ করে দিতে হইতেছে। সেম জিনিসটা মনে করেন আমি এখানে যাব, এরকম করব। তো এরকম করে 10টা পাইপ যদি আপনি ব্যবহার করেন, ইন কেস নর্মালি হয় যে একটা সকেট মনে করেন নষ্ট হতে পারে, একটা পাইপ ভেঙে যেতে পারে, তো তাহলে কিন্তু পুরো আপনার 30 মিটার সার্কিটই কিন্তু শেষ, কিছু কিন্তু করে না, কারণ ছাড় দিলে তো হয়ে যাবে। সেই জন্য প্র্যাকটিক্যালে আমরা করি কি যে একটা ডিবি বোর্ড থেকে সর্বোচ্চ 20 মিটার বা 18 মিটারের বেশি যাইতে চাই না। কারণ কি সেই ক্ষেত্রে আমার সার্কিটের রিস্কটা অনেক বেশি হয়ে যায়। তো সেটা আপনি একটা কিন্তু বড় প্রভাব যে আমি যদি একটা ডিবি ব্যবহার করি, আমার কিন্তু অনেক দূরে কিন্তু যাওয়াটা মুশকিল। তো এইরকম অনেকগুলা জিনিসের দিকে চিন্তা করে আমরা আমাদের ডিবি গুলাকে গরমে ছোট একটা গরমে জোনের মধ্যে সীমাবদ্ধ কামড় করি। দিতে এত তো এই জোনের মধ্যে সীমাবদ্ধ করার অন্যতম একটা কারণ হচ্ছে যে ডিবিটা একটা জোন ওয়াইজ আপনার ফাংশন করে। যেমন ধরেন এই যে প্ল্যানটা আছে, আপু এত ভুল কি তো করলেন এই প্ল্যানে আমি যদি মনে করতাম যে আমার এই জোনটার জন্য একটা ডিবি ব্যবহার করবো, ধরেন এই যে একটা ডিবি থাকলো, তো এইটা মনে করেন পুরোটা আমার অফিস জোন, তো আমি ডিবিটা এই জায়গায় রাখলাম, তো এটা রাখলাম। তো এইটা আমার ব্যবহার করার অনেকগুলো কারণ আছে, বাট আমি একটা কারণ বলি যে আমার হয়তো মনে হতে পারে যে এই এন্টায়ার ফ্লোরের মধ্যে আমি কোথাও জেনারেটর ব্যবহার করবো না, শুধুমাত্র এই ডিবির আন্ডারে যা যা আছে জেনারেটরের মধ্যে থাকবে, ধরেন এই একটা, এই একটা। তার মানে কি আমি করতাম কি, এই ডিবির সাথে একটা মেল লাইন কানেক্ট করতাম আর একটা জেনারেটর লাইন আমি কানেক্ট করে দিতাম। তো এই ডিবির আন্ডারে যে আমার যে এই পার্টটুকু আছে, এই পার্টটুকু কিন্তু জেনারেটর কানেক্টেড থাকলো, আর বাকি পার্টে কিন্তু জেনারেটর দরকার নাই। বাট আপনি যদি এটা না করে করতেন কি, এই ডিবি বোর্ড থেকে একে কানেকশন করতেন বা একে কানেকশন করতেন, সেই ক্ষেত্রে কিন্তু জেনারেটরের জন্য অনেক বেশি কমপ্লিকেটেড একটা সিস্টেম আনা লাগতো, যেটা কিন্তু আমরা সবসময় অ্যাভয়েড করতে চাই। তো এইরকম কিছু কারণের কথা চিন্তা করে আমরা ডিবি বোর্ড গুলোকে কয়েকটা সেক্টরে বা কয়েকটা সেগমেন্টে ভাগ করি। তো যদি মনে করেন আপনি একদম থাম্ব রুল চান, সেক্ষেত্রে আমরা যেটা সবাইকে বলে থাকি যে আমরা এমন করে ডিবি গুলাকে ভাগ করার চেষ্টা করি যাতে করে একটা ডিবির আন্ডারে মোটামুটি 18 থেকে 20 কিলোটের বেশি লোড না আসে। এটা কারণটা হচ্ছে যদি আপনার 18 থেকে 20 কিলোটের মতো লোড আসে, সেই লোড গুলোর জন্য যে মেন কেবলটা লাগবে বা যে সার্কিট ব্রেকার গুলো লাগে, সেইটা আমাদের পক্ষে অ্যাফোর্ড করাটা অনেক বেশি ইজি। যেমন ধরেন আমার এই ডিবিতে যদি 20 কিলোওয়াটের মতো লোড আসতো, ধরেন 20 কিলোওয়াট, তো এইটাকে যদি আমরা একটু দেখি যে আমার কত আরএম এর কেবল লাগতে পারে, এই 20 ইন্টু হচ্ছে 1.8 ইন্টু মনে করো 1.5, তার মানে 54 অ্যাম্পিয়ার। 54 মানে 63 অ্যাম্পিয়ার ব্রেকার লাগতো, 63 অ্যাম্পিয়ার ব্রেকার মানে 16 অ্যাম্পিয়ার কেবল লাগতো। তার মানে এই ডিবি বোর্ড থেকে আমার যে এফডিবিটা থাকবে, সেখানে কিন্তু অনায়াসে আমি কনসিল করে কেবলটা নিতে পারতাছি। তো যে কোনো কনসালটেন্সির অন্যতম একটা উদ্দেশ্য থাকে হচ্ছে যে আপনার যে মানে ডিস্ট্রিবিউশনটা অনেক বেশি যেন প্র্যাকটিক্যাল হয়। আপনি চাইলে অনেক বেশি এক্সপেন্সিভ ডিস্ট্রিবিউশন করতে পারবেন, বাট যেটাকে অপটিমাইজ লেভেলের মধ্যে রাখতে হবে, অনেক বেশি প্র্যাকটিক্যাল হয়, রাইট? তো সেই হিসাবে আপনি দেখবেন যে আপনার ডিবি গুলাকে কয়টা ভাগে ভাগ করলে ভালো হয়। তো ডিবি গুলা ভাগ করার ক্ষেত্রে সবার আগে দেখবেন যে জোনটাকে ফুলফিল করতে পারতেছেন কিনা। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ডিবির আন্ডার আমার কি পরিমাণ লোড আছে সেটার দিকে লক্ষ্য রাখা। 3 নাম্বারটা হচ্ছে যে এই ডিবি বোর্ড থেকে আমার সর্বোচ্চ দূরের সার্কিট যেন 20 থেকে 22 মিটারের বেশি না হয়। তো সেই হিসাবে আমাদের ধরেন কত ছিল, আমাদের এখানে মেবি 120 কিলোর বা 10 কিলোটার মতো লোড ছিল। ধরেন আমি 120 কিলোয়াট চিন্তা করি, 110 কিলোয়াটে ভাবি, এই আমার 110 কিলোয়াট, এটাকে আমি 20 কিলোয়াট বা 24 কিলোয়াট যদি ভাগ করি, 6,116 তার মানে মোটামুটি আমার 4.5টা সংখ্যক ডিবি লাগতে পারে, বা 4টা বা 5টা সংখ্যক ডিবি লাগতে পারে। তো ধরুন আপনি তো ভাবলেন যে ভাইয়াটা তো বলছে যে মোটামুটি আমার 4টা বা 5টা ডিবি লাগবে, আমি এটাকে দুইকে ভাগ করে ফেলে দেখেন, আগে আছিল ভাগ করলাম। রাজশাহী সবথেকে বড় এরপরে আমি এটাকে গবেষণা। মাঝ ধরে ভাগ করে দিলাম, এই দেখেন কুমিল্লা বিভাগ হয়ে গেল ভাগ করলাম। আবার তো আলটিমেটলি আপনি মানে এটা কি মানে যারা একদম নতুন তাদের জন্য বলা যে আপনি তো মনে করলেন যে এই জায়গার জন্য আমি আগে একটু মনে মনে লোডটা ক্যালকুলেট করি একটুকের জন্য, দেখেন খুব বেশি কিন্তু টাফ কিছু না। তো আপনি চাইলে রুম গুলাতে লাইট ফ্যান একটু মনে মনে হিসাব করতে পারেন, বা এখানে কত আসতে পারেন হিসাব করতে পারেন। আবার ধরুন এটা হয়ে গেলে আপনি এই জায়গার দিকে আসেন, এখানে আসেন, তারপরে আপনি এইটা করেন, এইটা করেন। তো এটা করার পর আপনার তো মনে হতে পারে যে আসলে তো এই জায়গাতে তো আমার একটু বেশি লোড লাগতেছে, আবার একটু জোনটাও একটু এলোমেলো হয়ে গেছে। সেই হিসাবে আমি একটা কাজ করি,
এটাকে আমি এই জায়গার মধ্যে না নিয়ে আসি, আমি একটুকু মিলে একটা জোন তৈরি করি, দেখেন এই যে একটুকু মিলে একটা জোন তৈরি করি। আর এই যে আমার জোনটা আছে একটুকু না ধরে আমি এটাকে এর মধ্যে ঢুকাই দিই, দেখেন এই যে। তার মানে হচ্ছে এই দেখেন, এই যে আমার গ্রিন কালার এবং আমার যে ইয়েলো কালার, এইটুকু মিলে আমার একটা জোন তৈরি হলো, দেখেন এই যে এই একটুকু মিলে একটা জোন, এই একটা জোন, এই একটা জোন, এই একটা জোন, চারটা জোন আপনি তৈরি করে ফেললেন। তার মানে হচ্ছে ও ডাক্তার জোন যখন তৈরি করতে হয় তখন হচ্ছে এটা মাথার মধ্যে রাখতে হয় যে এটা আমার প্রিলিমিনারি একটা স্টেজ। আমি এই স্টেজটা কমপ্লিট করার পর একটা রিভিউ করে দেখি যে আলটিমেটলি আমার এই জোনটা ঠিক আছে নাকি, আমাকে এইটাকে আমি কম বেশি এই দিক সেদিক করতে পারি। তো সেই হিসাবে আপনি দেখলেন যে এখানে আমার প্রায় 22 কিলোওয়াট লোড, এটাতে আমার 25 কিলোওয়াট, 26 কিলোওয়াট, এটা আমার 19 কিলোওয়াট লোড। তো মোটামুটি আপনি স্যাটিসফাই যে না মেবি এই জায়গাতে আমরা কাজগুলো করতে পারবো। এখন ধরেন আমার এই জায়গার মধ্যে ডিবিটা কোন জায়গা বসবে সেটা হচ্ছে আমাকে চিন্তা করতে হবে। টেনশন এখন ডিবিটা যখন আপনি বসাবেন, এই ডিবি বসানোর আগে এফডিবির লোকেশনটা আপনি ঠিক করে আগে আসেন। ডিবিটা তো আমি বসাতে পারবোই, বাট আমার এই ডিবি গুলোতে যে মেন লাইনটা আসবে সেটা তো আমার এফডিবি থেকে আসবে। এখন দেখেন আমি আপনাকে একটু আগে বলছি যে এইখানে আমার যদি ডিবি বসে, একটা ডিবি বসতো, তাহলে বেসিক্যালি সেখানে 150 mm বা 150 mm এর মতো কেবল আসবে। এখন আমি আপনাকে কি বললাম যে ভাইয়া আপনি এখানে চারটা ডিবি ব্যবহার করেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই একটা, চারটা ডিবি আপনি ব্যবহার করলেন। তো আলটিমেটলি আপনি যদি এফডিবি এখানে একটা ব্যবহার করেন, এই চারটা ডিবির লোডই এফডিবি তে যাবে না। সো আলটিমেটলি এই এফডিবি তেও তো 185 mm কেবলই আসবে। তো 185 mm কেবল যদি আমি কোনো ডিবির মধ্যে না আনতে চাই, তাহলে আমি এফডিবির মধ্যে কেন 185 mm কেবল নেবো? বা যদি এফডিবির মধ্যে 185 কেবল আমি নিই, সেই ক্ষেত্রে কেবল গুলোকে আমি আনবো কিভাবে? আমি তো কনসিল করতে পারতেছি না। আবার যদি আমাকে কেবলটা ব্যবহার করতে না দেয়, সেই ক্ষেত্রে আমি 185 mm কেবল এই এফডিবির মধ্যে নিবো কিভাবে? সেটা কিন্তু বেশ বড় একটা ঘাপলার ব্যাপার। তো এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্যই সবসময় এনশিওর করতে হয় যে আপনার কমার্শিয়াল বিল্ডিং এর জন্য অ্যাটলিস্ট একটা ইলেকট্রিক্যাল রুম থাকে পার ফ্লোর। ইলেকট্রিক্যাল রুম ইজ নট এ সাবস্টেশন রুম। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এফডিবি বা ইলেকট্রিক্যাল বোর্ড গুলাকে প্রত্যেকটা ফ্লোরে হ্যান্ডেল করার জন্য যে ডেডিকেটেড রুমটা থাকে তাকে আমরা বলি ইলেকট্রিক্যাল রুম। তো অনেকে হয়তো মনে করতে পারেন যে ইলেকট্রিক্যাল রুম ইজ সাবস্টেশন রুম। নো, সাবস্টেশন রুমটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোরে থাকে, আর ইলেকট্রিক্যাল রুমটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোর ওয়াইজ থাকে আপনার এফডিবি গুলা বা ওরে ডিবি গুলা বাবা কন্টেন্ট করার জন্য। শিখা তো আমি লাগবে যদি না মনে করি ভুল হবে যে নাকি এই ভুল তো এন্টায়ার হইতেই ফ্লোরের পারে জন্য শিখা লাগবে না আমার এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল রুম, এই দেখেন। ওরে আল্লাহ ভুল হলে তো তো শিখতে এই পারবে বাবা ইলেকট্রিক্যাল রুমের আমরা মধ্যে আমার মানুষ এফডিবি তে থাকলো ভুল হলে দেখতে হবে যে কোনটা শুদ্ধ এইটা। তো আমার এখানে ইলেকট্রিক্যাল দেখেন ডাক্ট আছে, মানে সাবস্টেশন থেকে আমার মেন কেবল গুলা এদিক দিয়ে উঠছে, দেখেন এই যে আমি কেবলটা এদিক দিয়ে উঠে যুদ্ধ আমার হয়েছিল এফডিবি তে লাগাই দিলাম, কতদিন রাইট? নাকি সো আমার এফডিবি তে কেবলটা লাগানোর জন্য আমার কোনো কেবল ট্রেরও লাগবে না, আমার কোনো কনসিটারও লাগবে না, কারণ দে আর যুদ্ধ ভেরি হয়েছে ক্লোজ। করতে হবে তো আলটিমেটলি আমি করবো কি, 185 যে কেবলটা আছে এটা এমনিতেও মোটা, সো আপনি হাত দিয়ে ধরলেও কিছু হবে না। তো এই এই কেবলটা আমি এই কেবল যুদ্ধের প্রশ্নটা আমার এই কেবলটা আমি ইলেকট্রিক্যাল তার থেকে ডাইরেক্টলি চালানোর বের করে পদ্ধতি ভুল আমার হয়েছিল ফ্লোরের উপর ভুলে দিয়ে ভালো এই হয়েছিল এফডিবি তে এখন এই কানেক্ট জন্য করে দিতেছি। মানে মাথায় আমার জাস্ট ঠিক কয়েক আছে ফিটের মতো কেবল লাগবে। তো এই যদি এফডিবি কিছু তে ভুল একশো হয় পঁচাশি সেগুলো এম এর ক্ষমা কেবল করে দিন শুধুমাত্র আমার কিছু কয়েক ভুল ফিট হয়েছে লাগতেছে। এরপরে করব কি, দ্বিতীয় এই এফডিবি দ্বিতীয় থেকে কনসিল করে, এই কনসিল করে আমি এই ডিবি তে আসলাম। তারপরে মনে করো আমার এইখানে যে ডিবি থাকে আমি এই জায়গার মধ্যে আসলাম। এখন আমাদের যে বিল্ডিং পুরো এর প্ল্যান, ফার্স্ট ছিল এই কোণে যে ডিবি থাকবে সেটা কিন্তু একটু বেশি দূরে হয়ে যায়, দেখেন এই যে বেশি দূরে হয়ে যায়। বাট এই সমস্ত দূরেও ইটস ওকে, কারণ এখানে আমাকে মনে রাখতে হবে যে এফডিবি থেকে আমার সুইচ বোর্ডের সার্কিটের কথা বলা আছে প্রথমদের 30 মিটার, বাট এক্ষেত্রে কিন্তু বলা নাই। বেশি বাট প্রবলেমটা হচ্ছে যে ইয়েস আমার বলা থাক বা না থাক, আমি যদি এইখান থেকে ডাইরেক্টলি ইয়েস কনসিল করে যাই, তো এটা তখন পাইপ দিয়েই যাবে, তাই না? তো পাইপ দিয়ে যদি যাই, সেক্ষেত্রে এটা ডিস্টেন্স একটু দেখেন। ডিস্টেন্সটা কত? ডিস্টেন্স হচ্ছে প্রায় 56 মিটার। তার মানে হচ্ছে আমার এফডিবি থেকে যদি আমি এই ডিবি তে লাইন নিতে চাই, সেই ক্ষেত্রে প্রায় আমার হাউ টু সে যে প্রায় 15 থেকে 16টা পাইপ লাগবে, যেটা কিন্তু খুবই কনভেনিয়েন্ট কোনো কিছু না। সেই হিসেবে কি করা যেত, যে ক্যাবেলটা ব্যবহার করতে পারতেন। ক্যাবেলটা ব্যবহার করে আপনি অনেক সহজে এই কাজটা করতে পারতেন। মানে ক্যাবেলটা যদি নাই, তখন কিন্তু আপনাকে বাধ্য হয়ে দুই পাশে দুইটা ইলেকট্রিক্যাল রুম নেওয়া লাগতে পারে, দেখেন এই যে। তুমি করলাম কি, এই পাশে একটা ইলেকট্রিক্যাল রুম আমি রাখলাম এটা। তো এই ইলেকট্রিক্যাল রুম থেকে আমি এইখানকার ডিবিতে কানেকশন করে দিলাম এবং এইখানকার ডিবিতে আমি কানেকশন করে দিলাম। তো এইদিকে আমার এফডিবির আন্ডারে এইগুলো থাকলো, আর এই এফডিবির আন্ডারে আমার এইগুলো থাকলো। তো এই জন্য বলা হয় যে কমার্শিয়াল বিল্ডিং এ যদি আপনার মনে করেন
এফডি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কয়টা এফডিবি লাগবে সেটা আসলে থাম্ব রুল হিসেবে বলাটা মুশকিল। এটা বিল্ডিং এর টাইপ, বিল্ডিং এর কি টাইপের লোড আছে, বা ডিবি বোর্ড গুলার পজিশন কোন কোন জায়গায় বসছে, তার উপর ভিত্তি করে এটা এক বা একাধিক হতে পারে। তো একটা থাম্ব রুল যদি আমি মানে বলি মানে নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, সেক্ষেত্রে যদি প্রত্যেকটা ফ্লোর আপনার গড়ে 10,000 স্কোয়ার ফিটের মধ্যে থাকে, মানে বিলো 10,000 স্কোয়ার ফিট, সেক্ষেত্রে একটা এফডিবি জলকে এর বেশি লাগবে না। যদি মনে করেন আপনার ফ্লোর এরিয়া মোটামুটি 15,000 স্কোয়ার ফিট থেকে শুরু করে 30,000 স্কোয়ার ফিটের মধ্যে থাকে, মানে 15 to 30, সেই হিসাবে আপনার হয়তো 2টা এফডিবি লাগতে পারে একটা ফ্লোরের জন্য। আর যদি মনে করেন আপনার ফ্লোর এরিয়া 30,000 স্কোয়ার ফিট থেকে শুরু করে উপরের দিকে যাই, সেক্ষেত্রে বলাটা আসলেই মুশকিল আপনার 2টা লাগবে নাকি 3টা লাগবে। এটা বিল্ডিং এর শেপ, বিল্ডিং এর লোড বা বিল্ডিং এর ওরিয়েন্টেশন, এই জিনিসগুলো দেখে 2টা বা 3টা আপনার লাগতে পারে। বাট একটা বিল্ডিং এ সাধারণত 3টা এফডিবির বেশি লাগে না এক একটা ফ্লোরে। বড় বড় কমার্শিয়াল বিল্ডিং এ যখন হসপিটাল করি বা কোনো ইন্ডাস্ট্রি করি, সেক্ষেত্রে হয়তো বা 3টা লাগতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই এক একটা ফ্লোরে আপনার একটা বা 2টার বেশি এফডিবি প্রয়োজন হয় না। ওকে, এখন ডিবি বোর্ড গুলা নর্মালি আমরা কোন জায়গায় বসাতে পারতাম, এইটা আমরা কিভাবে আইডেন্টিফাই করি? দেখেন, প্রথমত হচ্ছে আপনি যখন ডিবি বোর্ড বসাবেন, তার আগে কিন্তু আপনার একটা আইডিয়া হয়ে গেছে যে ডিবি বোর্ডটা আমি এতটুকু জোনের মধ্যে কাজ করাবো, মানে আমার আইডিয়া হচ্ছে যে আমি এই জোনের মধ্যে ডিবি বোর্ডটাকে ব্যবহার করতে যাচ্ছি। তো ডিবি বোর্ড বসানোর সময় মনে রাখেন যে ডিবি বোর্ড গুলা নর্মালি যখন আমরা কমার্শিয়াল বিল্ডিং গুলো ব্যবহার করি, সেখানে যে ওয়ালটা আমার পার্মানেন্ট থাকবে বা কলামের পাশের ওয়ালটা আছে, বা যে ওয়াল দিয়ে আমার টেলিফোনের বোর্ড গুলা বসানোর মতো জায়গা থাকবে, আমরা সেই বোর্ড গুলাকে চয়েস করে থাকি। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া টেলিফোনের বোর্ড গুলা ব্যবহার করার কথা আমি কেন বললাম? দেখেন, একটা কমার্শিয়াল বিল্ডিং এ আপনি বই পুস্তকে বা কোডে ডিফারেন্ট জিনিসপত্র পাবেন, যেটাকে আমাদের হয়তো প্র্যাকটিক্যালের সাথে মেলানোটা সবসময় ইজি হয় না। যেমন যদি আমি বলি যে এই যে আমার লোকেশনটা আছে, ধরেন আমার এইটা, 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 এটা, এই সবগুলা আমি কালার করে দিই, ধরেন সবগুলা গ্লাস। আমার কাছে অপশন হচ্ছে শুধুমাত্র এই ওয়ালটা আছে। এই ওয়ালটাতে আমাকে কি করতে হবে? এই ওয়ালটাতে আমাকে মেন বোর্ড ব্যবহার করতে হবে, এসির বোর্ড থাকলে এসিও ব্যবহার করতে হবে, আমার টেলিফোনের বোর্ড থাকলে টেলিফোনও ব্যবহার করতে হবে, আমার মনে করেন যদি কোনো ইন্টারনেটের জন্য কোনো হাব তৈরি করতে হয় বা সার্ভার তৈরি করতে হয়, সে র্যাকও ব্যবহার করতে হবে। সো আলটিমেটলি আমরা করি কি, কমার্শিয়াল বিল্ডিং এ যে ওয়াল গুলোকে চয়েস করি, সেই ওয়াল গুলোতে সাফিসিয়েন্টলি যেন এই অপশন গুলো আমরা ফিউচারের জন্য রাখতে পারি। তো এইটা এনশিওর আমাদেরকে করতে হয়। তো এই জন্য অনেক সময় যে মিস্টেক গুলো আমরা করি, যে দেখা যাবে কি, ধরেন আমার এখানে একটা ওয়াল আছে, আমার হয়তো মনে হয়েছে যে ভাইয়া আমি এখানে আমার এসির বোর্ডটা ব্যবহার করব, এখানে এসির বোর্ড থাকলো, এখানে আমার টেলিফোনের বোর্ড থাকলো, এইখানে হয়তো আমার ডিশ অ্যান্টেনার বোর্ড রাখলাম, আর এই জায়গাতে মনে করেন আমার লাইট ফ্যানের জন্য যে ডিবি বোর্ডটা সে বোর্ডটা রাখলাম। এখন এইটা আপনি যখন ইলেকট্রিক্যাল করতেছেন, জাস্ট আপনি আপনার পার্সপেক্টিভ চিন্তা করতেছেন, বা যখন মেকানিক্যাল ডিপার্টমেন্ট আসবে বা যখন প্লাম্বিং আসবে, ওর পার্সপেক্টিভ কিন্তু এই ডিবি বোর্ড গুলা নাই, তো স্যার ডিলেটেড নাই, কিন্তু ও কিন্তু জানে না যে এই জায়গাতে আপনি এই জিনিসগুলো ব্যবহার করছেন। যে মেকানিক্যাল যে কনসালটেন্ট, সে হয়তো মনে করেন যে এই জায়গাতে দেখছে ফাঁকা আছে, সে এখানে মনে করেন ফায়ার হাউস ক্যাবিনেট নিচ্ছে। তো সে তো ভাবছে যে ফায়ারের জন্য আমার যে রাইটার পাইপটা তুলতে হয়, আমি ওই যে এদিক দিয়ে তুলবো, এবং এখানে আমার হোস ক্যাবিনেটটা রাখবো যেখানে আমার পাইপ টাইপ গুলো থাকবে পানি নিভানোর জন্য। তো এইটা আপনি চাইলেও কিন্তু প্রত্যেকটা ওয়াল ব্যবহার করতে পারবেন না, কারণ কোনো না কোনো ওয়াল আপনাকে প্লাম্বিং এর জন্য বা মেকানিক্যালের জন্য বা অন্য কোনো ডিসিপ্লিনের জন্য কিন্তু ছেড়ে দিতে হয়। তো সেই জন্য যখন আমরা ডিবি বোর্ড গুলো ব্যবহার করি, আমরা পাশাপাশি বোর্ড গুলোকে রাখার চেষ্টা করি। তো আলটিমেটলি সব থেকে ভালো হয় যদি আমার ইলেকট্রিক্যাল রুমটা অনেক বড় থাকে এবং আমার ইলেকট্রিক্যাল রুমের মধ্যে আমি আমার বোর্ড গুলাকে রাখতে পারি, কিন্তু সবসময় ইলেকট্রিক্যাল রুম গুলো যথেষ্ট বড় থাকে না, বা আমার বোর্ড গুলোকে রাখার কোনো স্কোপ থাকে না। তো সেই জন্য আমরা অ্যাটলিস্ট ইলেকট্রিক্যাল ডিবি থাকে, টেলিফোন ইলেকট্রিক্যাল যে ডিবি থাকে, লাইট ফ্যানের ডিবি এবং এসির ডিবি, এটা যেন পাশাপাশি বসাতে পারি এমন একটা ওয়াল আমাদেরকে চয়েস করতে হবে। সো প্রশ্ন আসবে যে টিপিক্যালি একটা বোর্ডের জন্য আপনার কি পরিমাণে জায়গার প্রয়োজন হয়? দেখেন, একটা বোর্ডের জন্য কি পরিমাণ জায়গা লাগবে এটা ডিপেন্ড করে ওই বোর্ডে ইনকামিং যে ব্রেকার এবং আউটগোয়িং যে ব্রেকার, তার সংখ্যা কেমন, কতগুলা, বা এটা টিপিক্যালি কত অ্যাম্পিয়ার কারেন্ট ক্যারি করাইতেছে তার উপরে। যেমন ধরেন আমাদের যে এসপি সার্কিট ব্রেকার গুলো থাকে, তার জন্য মোটামুটি আমাদের 20 মিলিমিটার থেকে শুরু করে 25 মিলিমিটারের মতো জায়গা লাগে। তো আপনি যখন এই
বোর্ড গুলোর জন্য বোর্ড গুলোর জন্য ওয়াল চয়েস করবেন, তখন কিন্তু এত ডেপথে ক্যালকুলেশন করাটা সহজ হয় না আমাদের পক্ষে। তো সেই হিসেবে মনে রাখবেন যে একটা বোর্ডের জন্য মিনিমাম আপনার 3 ফিট 2.5 ফিটের মতো জায়গা আপনি কাউন্ট করে রাখবেন অ্যাটলিস্ট। এর থেকে বেশি হতে পারে, এর থেকে একটু কম হতে পারে, বাট মোর অর লেস এর মধ্যে আপনার থাকবে 3 ফিট একদিকে, একদিকে 2.5 ফিট বা 3 ফিট। তো আমি এইখানে যে ওয়ালটা আছে আমি যদি একটু মাপি, এখানে কত আছে, এটাতে আমার প্রায় 10 ফিটের উপরে জায়গা আছে। তো সেই হিসেবে আমরা কি চিন্তা করতে পারবো যে আমি যদি এই জায়গাতে একটা লাইটের বোর্ড ব্যবহার করি, আমি কিন্তু অনায়াসেই এই জায়গার মধ্যে একটা এসি বোর্ড ব্যবহার করে ফেলতে পারতেছি। তো এই জায়গার মধ্যে কিন্তু আমার এটা হয়ে গেল। তো এই জন্য আমরা যখন ওয়াল গুলো চয়েস করি অ্যাটলিস্ট আমার মানে মোটামুটি যেন 8 ফিট এর মতো একটা স্পেস আমরা পাই। সবসময় যে পাবেন তা কিন্তু না, বাট যে সমস্ত জায়গাতে পাবেন অ্যাটলিস্ট 8 ফিট 7 ফিটের মধ্যে একটা স্পেস রাখবেন, যাতে আপনার বোর্ড গুলাকে পাশাপাশি আপনি রাখতে পারবেন। ওকে, এরপরটা হচ্ছে যে চেষ্টা করা হবে যে এই ডিবি বোর্ড থেকে আমার যে সার্কিট গুলো যাবে সেটার জন্য একটা মোটামুটি একটা নির্দিষ্ট লেভেলের মধ্যে থাকে, যেমন 15 মিটার 18 মিটার এর মধ্যে যেন থাকে। তো এইটা করলে হবে কি, যখন বিএকিউ করবেন তখন আপনাকে হেল্প করবে। যেমন ধরেন আমি যদি এদিক থেকে যাই, মানে মিডে আপনার বোর্ডটা রাখার চেষ্টা করবেন, তোমার সার্কিট গুলো মনে করেন এরকম লেভেলের মধ্যে থাকবে, এদিকে আমার এরকম লেভেলের মধ্যে থাকবে। বাট আমি এই বোর্ড থেকে এটাকে ক্রস করে এই জায়গা আনবো না, কারণ এটা কিন্তু অনেক লং ডিস্টেন্স হয়ে যাবে। তো সেই জন্য টিভি বোর্ড গুলোকে আমরা মোটামুটি একটা লোড সেন্টারে রাখার চেষ্টা করি। আমার যে ওয়াল গুলো থাকে, ওয়াল গুলো মোটামুটি 8 ফিট লেভেলের মধ্যে থাকে, সেটা আমরা দেখার চেষ্টা করি। তারপরে 2 নম্বরটা হচ্ছে যে আমার এই বোর্ড গুলা থেকে যেন আমার ঠিক FDB তে ইজি অ্যাক্সেস থাকে। যেমন যদি আমি এমন করতাম যে আমার এই যে বোর্ডটা, এই বোর্ডটা মনে করেন আমি হয়তো হতেছে যে ধরেন এরকম জায়গার মধ্যে রাখতাম, জাস্ট মনে করেন এখানে আমি রাখছি, এখানে বোর্ডটা আছে এরকম জায়গাতে। এখন আমি কেবলটা আনেন তো, দেখেন কেবলটা আনা কিন্তু মুশকিল। এরকম করে আমার প্রায় যে আরেকটু ভিতর দিয়ে নেই, লিফটের মধ্যে চলে আসে। তো এটা আমাদের পক্ষে একটু টাফ হয়ে যায়। তার জন্য এই ইজি অ্যাক্সেস গুলো দেখতে হয় যে আমার এই FDB থেকে যেন অনেক ইজিলি আমি এরকম জায়গার মধ্যে মুভ করতে পারি, রাইট? তো এই 3-4টা জিনিসের দিকে লক্ষ্য রেখে আমাদেরকে এই ডিবি বোর্ড গুলা চয়েস করতে হয়। তো মনে রাখবেন যে ডিবি বোর্ড চয়েস করার সময় আমরা দেখি একটা ডিবি রান্ডারের জন্য মোটামুটি 18 থেকে 20-22 কিলোটার মধ্যে লোড থাকে। এই ডিবি বোর্ড গুলাকে থেকে আমার যে দূরবর্তী সার্কিট হবে সেটা যেন মোটামুটি 20 থেকে 18 মিটারের মধ্যে রাখতে পারি। এবং আমার যে FDB থাকবে, তো FDB থেকে যেন আমার ডিবি বোর্ড গুলোতে আমরা অনায়াসে লাইনটা আইনা নিতে পারি। তো এই 3-4টা জিনিসের দিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হয়। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে আমরা যদি কোনো একটা আহ মানে প্ল্যান পাই, এবং সেই প্ল্যানে যদি আমাদেরকে বলা হয় যে এটা তো আমরা প্রিলিমিনারি প্ল্যান দিছি, এখানে একজন ইলেকট্রিক্যাল কনসালটেন্ট হিসেবে আপনার কোনো ফিডব্যাক আছে নাকি, বা প্ল্যান দেখে আপনার মানে ইলেকট্রিক্যালের যে আইটেম গুলো আমরা দিছি সেটা ঠিকঠাক আছে কিনা, যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আপনাকে এটা ঠিক করে দেওয়ার কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আপনি কি কি করতে পারেন? যেমন ধরেন ওরা আমাকে এই প্ল্যানটা দিছে, তো এইটা দেখার পরে আমার ফার্স্টের কাজ হচ্ছে যে এইখানকার টোটাল ইলেকট্রিক্যাল লোডটা বের করা, যেমন টোটাল ইলেকট্রিক্যাল লোডটা কত। তো এই ইলেকট্রিক্যাল লোডটা বের করার পরে আমি বুঝতে পারবো যে আমার সাবস্টেশনের জন্য কতটুকু জায়গার প্রয়োজন হবে। তো ওরা মনে করে আমাকে এই জায়গাটা দিচ্ছে, তো এই জায়গাটা আমার কত আছে, 11.3 মিটার এবং 7.9 মিটার। সো আলটিমেটলি আমার তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে, বা আমি তো জানি যে এরকম আমার সাবস্টেশন হইলে আমার কতটুকু জায়গা লাগবে। তোমার যদি জায়গাটা ঠিকঠাক থাকে তাহলে বলো ইটস ওকে। আর যদি মনে করি যে না আমার জন্য যথেষ্ট না, তো আমি হয়তো এটাকে রেকমেন্ড করবো যে আমার হয়তো পার্শ্ববর্তী এরকম একটা ওয়াল আমার লাগবে। তো এইটা আমার একটা, এই স্পেসটা আমার প্রয়োজন হবে, সো এটা আমার লাগবে। সো আমি তখন মনে করেন এই ওয়ালটা ডিলিট করে দিলাম, দিয়ে বললাম যে আমার হয়তো এই রুমটাকে এই পরিমাণ বাড়ায় দিতে হবে। ওকে, এটা হচ্ছে প্রথম জিনিস মনে রাখবেন। দ্বিতীয়টা হচ্ছে আমাদেরকে দেখতে হয় যে আমার ইলেকট্রিক্যাল লাইনটা কোন দিক দিয়ে আসছে। ধরেন আমার ইলেকট্রিক্যাল লাইনটা তো এই জায়গা দিয়ে আসছে, এইটা আমার ইলেকট্রিক্যাল পোল আছে, মানে এখান থেকে লাইন নিব। এখন এই ইলেকট্রিক্যাল লাইন যদি আমি এখান থেকে নিতে হয়, সেই ক্ষেত্রে আমার এই জায়গা পর্যন্ত যাবো কিভাবে? ধরেন আমার যদি কোনো স্পেস না থাকে, আমি হয়তো বিল্ডিং এর মধ্য দিয়ে এরকম করে গেলাম, এই পর্যন্ত গেলাম। তো এইটা কিন্তু আমার মেন কেবল, মেন এইচটি কেবল। আমার কিন্তু এই সমস্ত কেবল যদি মনে করেন আপনার 4000 kVA সাবস্ক্রিপশন হয় বড় বিল্ডিং গুলোর জন্য, পার মিটার কেবলের দামে পড়বে প্রায় 30 থেকে 40 হাজার টাকা। তো এটা কিন্তু অনেক টাকার কেবল যাবে। আমি যদি এখান থেকে দেখি, ধরেন আমি এখান থেকে
এই পর্যন্ত প্রায় 75 মিটার। সো আলটিমেটলি এটা আমার যদি বিল্ডিংটা মনে করেন 3500 কেভি বা 4000 কেভি এর কোনো সাবস্টেশন হয়, সেক্ষেত্রে এই কেবলের দাম যদি 35,000 টাকা করে পার মিটার হয়, তো 75 করে আসলে কত আছে, প্রায় মনে করেন 26 লাখ টাকার মতো কেবল লাগছে শুধুমাত্র এই পোল থেকে এই পর্যন্ত যাইতে। তো সেটাকে আপনি তো বলতে পারেন আর্টিকে যে মেবি আমার সাবস্টেশনের জন্য এইটা নট এ প্রিফারেবল প্লেস, আমার জন্য ভালো হবে যদি আপনি এই জায়গার মধ্যে সাবস্টেশনটাকে আপনি অ্যাকোমোডেট করতে পারেন। এই দেখেন, এতে করে হলো কি, আমার এই কেবলটা এই বিল্ডিং পর্যন্ত আনতে হয়তো 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হবে, আমার কিন্তু মাঝখানে প্রায় 25 লাখ টাকা সেভ হলো এইটা, রাইট? তো এইটা আমাদের বিএনবিসিরও একটা রুলস, যে যখনই আমরা কোনো বিল্ডিং এর সাবস্টেশনের জন্য লোকেশন চয়েস করব, উই হ্যাভ টু টেক কেয়ার যে আমার ইলেকট্রিক্যাল পোলটা কোন জায়গায় আছে বা আমার মেন লাইনটা আমার কোন দিক দিয়ে আসবে, সেটাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে, রাইট? তো এই জন্য আর্কিটেকচারাল প্ল্যানে যে সাবস্টেশন লোকেশন যেখানে আছে বলে আপনাকে এইখানে যেতে হবে, ইটস নট নেসেসারি। এটা কমপ্লিট আপনার উপর দায়িত্ব যে আলটিমেটলি কোন লোকেশনে সাবস্টেশনের লোকেশনটা দিলে আপনার কস্টিংটা অনেক বেশি অপটিমাইজ লেভেলের মধ্যে থাকবে। ওকে, 2 নম্বর জিনিসটা হচ্ছে যে এই সমস্ত সাবস্টেশন থেকে উপরের দিকে কেবলটা নেওয়ার জন্য ইলেকট্রিক্যাল ডাক্টটা কোন জায়গাতে হবে। তো ইলেকট্রিক্যাল ডাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস এই জায়গাতে। তো আমরা যখন রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কি করি, যে সিঁড়ির পাশে যে ওয়াল গুলো আছে এই ওয়াল গুলার মধ্য দিয়ে আমরা পাইপ দিই, লাইক এমনি করে পাইপ গুলা দিই। তো কমার্শিয়াল বিল্ডিং এ এটা করা যাবে না, আমাদের ইলেকট্রিক্যাল রুম নিতে হবে বা ইলেকট্রিক্যাল ডাক্ট নিতে হবে, তার মধ্যে কেবল গুলা নিতে হবে। এখন ধরেন আমার হয়তো মানে অতটুকুই জানাশোনা আছে যে আমার ইলেকট্রিক্যাল লাইনটা সাবস্টেশনের কাছাকাছি রাখলে আমার জন্য অনেক সুবিধা হয়। তো এর পরেরটুকু আমি হয়তো জানতাম না। তো আমি করলাম কি, ইলেকট্রিক্যাল ডাক্টটা মনে করেন এই জায়গার মধ্যে আনে রাখলাম, এই যে এইখানে আনলাম, ইলেকট্রিক্যাল ডাক্টটা মানে এমনি থাকলো। তো আমি ধরেন উপরের ফ্লোর গুলাতে কোনো এফডিবি ব্যবহার করি নাই, তো আমার 80টা ডিবি আছে, রাইট? তো এই 80টা ডিবির জন্য কেবল গুলা কিন্তু এই ডাক দিয়ে উপরের দিকে যাবে। তো আমি করলাম কি, এইখানকার যে এমডিবি আছে সেইখান থেকে একটা রুট তৈরি করলাম। তো রুট তৈরি করে আমি এই যে মনে করেন ডাকতে একটা কেবল নিয়ে আসলাম, সেটা মনে করেন আমার 1 নম্বর ডিবির কেবল, এইটা আমার 2 নম্বর ডিবির কেবল, তারপরে 3 4 এমনি করে 80 নম্বর ডিবির কেবল মনে করেন এইটা, এটা এটা এখন চিন্তা করেন তো যে এই এতগুলা ডিবির জন্য আপনার এই ইলেকট্রিক্যাল ডাক পর্যন্ত আসতে অলমোস্ট কতটুকু কেবল লাগতেছে, এইখান থেকে প্রায় কত 56 মিটার করে কেবল লাগতেছে। তার মানে ধরেন আপনার 56 মিটার বারটা দিয়ে 60 মিটার করে কেবল লাগবে। তার মানে শুধুমাত্র ইলেকট্রিক্যাল ডাক পর্যন্ত আসতেই, মানে কোনো ডিবিতে কিন্তু যান নাই, শুধুমাত্র ইলেকট্রিক্যাল ডাক পর্যন্ত আসতেই এই 60 মিটার করে 80, তার মানে আপনার 4800 মিটার কেবল কিন্তু খরচ হয়ে গেছে অলরেডি। জাস্ট আপনার ইলেকট্রিক্যাল ডাকটা এখানে আছে, সাবস্টেশন থেকে এই পর্যন্ত আসতে 4800 মিটার কেবল আপনার খরচ হয়ে গেছে। এরপরে তো ভার্টিক্যাল উপরের দিকে উঠবেন বা ওইখান থেকে এক একটা ফ্লোরের দিকে যাবেন, সেটা খরচ তো আলাদা একটা ব্যাপার। তো সেই জন্য আপনাকে ডাক্টের পজিশন নিয়ে খুব বেশি পরিমাণে অ্যালার্ট হইতে হবে। তো আমি যদি ডাক্তারকে এইখানে ব্যবহার না করে এরকম লোকেশনে রাখতাম, মানে আমি তো ডাক্তার এই জায়গার মধ্যে রাখলাম এখানে, তাহলে দেখেন আমার কিন্তু কেবল কস্ট কমে গেল। ওকে, তো এই জন্য আমরা যখন কোনো প্ল্যান পাই, আমাদেরকে সবার আগে দেখতে হয় যে সাবস্টেশনের জন্য সাফিসিয়েন্ট জায়গা আছে নাকি। 2 নাম্বারটা হচ্ছে সাবস্টেশনের জন্য যে জায়গাটা দিচ্ছে সেটা প্র্যাকটিক্যালের সাথে কতটা ফিজিবল। 3 নাম্বারটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডাক্টের লোকেশন কোন জায়গায় আছে। তো এইটা হচ্ছে কমপ্লিট আপনার উপরে পড়ে যে একটা প্ল্যান দেখে একটা প্ল্যান অ্যানালাইসিস করে এই 3টা জিনিস ঠিক করা, যেমন ডাকটা কোন জায়গায় দিলে আমার খরচটা কম হবে, বা এই ডাকটা কেমন লোকেশনে নিব যাতে করে ওই জায়গার মধ্যে আমি ইলেকট্রিক্যাল রুম তৈরি করতে পারি, বা সেখান থেকে আমার ভার্টিক্যালি একই জায়গার মধ্যে ডাক রাখতে পারি, বা আমার সাবস্টেশন থেকে তুলনামূলক কম খরচে আমি ডাক মধ্যে লাইন নিতে পারি। তো এই জিনিসগুলো আপনাকে এনশিওর করতে হয়। 3 নাম্বারটা হচ্ছে যখন আপনার ইলেকট্রিক্যাল ডাক ঠিক হয়ে যাবে, তখন ইলেকট্রিক্যাল ডাক্টের চারপাশে একটা ইলেকট্রিক্যাল রুমের দিকে তাকাইতে হয়। যেমন ধরেন আমাদের ক্ষেত্রে জিনিসটা অনেক বেশি ইজি, আমাদের ইলেকট্রিক্যাল রুম ওরা এখানে দিয়ে দিছে, এই যে ইলেকট্রিক্যাল রুম এবং পাশে ইলেকট্রিক্যাল ডাক্টর দিয়ে দিচ্ছে। সো আলটিমেটলি এই ইলেকট্রিক্যাল রুম আপনার কতটুকু লাগবে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই ক্ষেত্রে বিএনবিসির মধ্যে কোনো রুলস নাই যে একটা ইলেকট্রিক্যাল রুমের জন্য কি পরিমাণ জায়গা আপনার লাগবে। তো সেই ক্ষেত্রে যেটা মনে রাখবেন যে ইলেকট্রিক্যাল রুম মানে হচ্ছে এর মধ্যে যে ডিবি গুলো থাকবে বা যে প্যারামিটার গুলো থাকবে,
সেগুলোকে এই কোনো একটা খাওয়া ইলেকট্রিশিয়ান বা মনে করেন কোনো একজন ইঞ্জিনিয়ার যায়, তাকে তো দেখতে হবে বা তাকে তো সেটা মেনটেনেন্স করতে হবে। তো এইটা করার জন্য অ্যাটলিস্ট একটা জায়গার আপনার দরকার হবে। তো সেই হিসাবে সব দিক থেকে ভালো হয় যদি আপনি 10 ফিট বাই 10 ফিটের মধ্যে একটা রুম নিতে পারেন। বাট কমার্শিয়াল বিল্ডিং এ কেউই আরে আপনাকে বাবা 10 ফিট বাই 10 ফিটের রুম প্রত্যেকটা ওইটা ফ্লোরে ভালো দিতে চাইবে না, এটা কেউই দেয় না। তো সেই হিসাবে সে আছে দেখ মিনিমাম আপনার 60 স্কোয়ার ফিটের মধ্যে একটা জায়গা লাগে। 60 মানে হচ্ছে দুই মনে দিন করেন খাওয়া একদিকে হয় আপনার 60 7, রে বাবা একদিকে মনে করেন হয়তো আপনি 8 রাখলেন। আমার তো রাতে মনে এরকম করে একটা জায়গা আপনি রাখবেন। একদিকে মনে করেন 6 রাখলেন, একদিকে মনে করেন 9 রাখলেন। তো আমি এরকম তো একটা সেই জায়গা জন্য রাখবেন। রাখতে তো পারি মিনিমাম 50 স্কোয়ার ফিটের নিচে কোনো জায়গা না নেওয়াটা ভালো। মানে 50-এর নিচে না নেওয়াটা ভালো। আর সেটা আছে মোটামুটি ভালো হচ্ছে যদি আপনি 60 স্কোয়ার ফিটের মধ্যে জায়গা রাখতে পারেন। আর বেটার হচ্ছে যদি আপনি প্রত্যেকটা ইলেকট্রিক্যাল রুম 10 ফিট বাই 10 ফিট কি করে আছে নিতে রে পারেন, দেখি যদিও 10 ফিট বাই 10 ফিটের ইলেকট্রিক্যাল রুম কোনোভাবেই হয়তো আপনি পাবেন না। ওকে, তো যদি আমি এই প্ল্যানের দিকে আমি যাই, তো এটা এই প্ল্যানের দিকে গেলে আমি যেটা দেখতে পারতেছি যে ওরা আমাদেরকে দুইটা ইলেকট্রিক্যাল রুম দিছে, এই একটা মানসিক ইলেকট্রিক্যাল রুম সবাই এবং ভালো ডাক, আছে তো আলহামদুলিল্লাহ এইখানে একটা ইলেকট্রিক্যাল রুম একটা ডাক। তো আমি এই প্ল্যানটাকে এমনি করে ভাগ করে দিলাম, দেখেন এই যে মাঝে মাঝে তো মনে ভাগ হয় করে নিয়ে কথা হারাই এই যায় রুমের মধ্যে একটা এফডিবি দিলাম, রাইট? মানে এই স্কিমেটিকটা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হয়। এই শুভ এফডিবিটাকে আমি তোমার আম্মু এই রাতে বইগুলো ডাক্টের শেষ মধ্যে করে নিয়ে গেলাম, দিচ্ছে তার এরপর মানে পয়সা এইটা আমার সাবস্টেশনে চলে গেছে। দুই বেশি আর করে এই খেলে তোমার এফডিবি সব থেকে ভালো আমি মনে করেন এই এই ডিবিতে মনে করেন লাইন দিলাম, আর এইখানে তো আমার আর একটা ডিবি আছে, এই যে আমাদের আবার বাটার দেওয়া এই শুরু যে দেখেন করছে বাটার দিছে দেরি গুলো ভালো দিছে এইটা। তারপর বাটার হচ্ছে এইখানে আমার একই অবস্থা, মানে যে প্রতিদিন এইটা একটা আমার করে এফডিবি, দিবি সম্ভবত এটাই ভালো আর এটা তো সপ্তাহে তাহলে এইটা। একদিন দিতে দিতে তো এইখান থেকে মনে করেন আমি হয়তো just দেখানোর জন্য এইটা আমার মনে করেন ডিবিটা এখানে আছে, আর একটা ডিবি মনে করেন হয়তো আমার এইদিকে আছে, এখানে আছে, এই যে দেখেন। السلام عليكم. তো যদি আমি আপনাকে وعليكم এখানে বলি السلام যে ورحمة الله وبركاته. এখানকার نواف যে এফডিবি বা ডিবি বা যে কেবল টেবল আছে, এগুলোর জন্য السلام কত টাকা খরচ হবে আপনি কি বের করতে পারবেন? হ্যাঁ বার্তা দিয়ে মেবি বার্তা পসিবল। ছিলাম কিভাবে? করছি ধরেন আপনি তো জানেন যে এই ডিবিতে লোড কত, এই ডিবিতে লোড কত, এই ডিবিতে লোড কত, এই ডিবিতে লোড কত, কারণ অলরেডি আপনি লোডটা ক্যালকুলেট করে ফেলছেন। তো যদি আপনার ডিবি লোড ক্যালকুলেট করা থাকে, তাহলে কস্টিং বের করার জন্য ঠিক আপনার আছে কিছু লাগবে না। কেন? করো সহজে আমি একটু আছে তুমি দেখাইতেছি। করো স্যার প্রথমত হচ্ছে এই ডিবিতে যে লোডটা কেডা আছে তার জন্য একটা এসএম ব্রেকার লোকে লাগবে, টিয়া ফাটা এটা আপনি যাবে জানেন। ব্রেকার এয়ারটেল মনে ফাটা করেন না আচ্ছা 63, তুই ফাটা টিয়া হ্যাঁ, ফাটা 63 আপনার আর ব্রেকার, তারপর অ্যাকাউন্ট আমার মনে নাম্বারটা দে হয় অ্যাকাউন্ট 63 নাম্বার জন্য আপনার অ্যাকাউন্ট 16 রামের নাম্বারের কেবল নাম লাগবে। দেখেন 16 রামের কেবল, এখন 16 রামের কেবল কতটুক লাগতেছে, আপনি সিম্পলি মাপটা নেবেন এই যে এখান থেকে, ফাটা এই যে মনে ঠিক করেন মাপটা আছে নিলাম আমি এখান থেকে, এই মাপটা আমি সিম্পলি এই পর্যন্ত মাপটা নিলাম, দিছে এখান থেকে মাপটা নিলাম। যদি মনে করেন আমার দেখি যে আমার কেবল গুলো হয়তো 20 মিটার করে লাগতেছে, ধর আমার 20 মিটার করে কেবল লাগতেছে, এই আমার 20 মিটার কেবল লাগলো এই অংশে, এইটা আমার 20 লাগলো, আমি জাস্ট ইকুয়াল গুলো বলতেছি, এটা মনে করেন আমার 20 লাগলো, এইটা আমার 20, এইটা আমার 20। তার মানে বুঝলেন যে আমার 16 এর কেবল প্রত্যেকটা ফ্লোরে 80 মিটার করে লাগতেছে, বাট সবগুলা প্ল্যানে তো আপনার 80 মিটার করে লাগবে না। কোনটা মনে করেন 20 লাগবে, কোনটা 15 লাগবে, কোনটা 18 লাগবে, কোনটা 19 লাগবে। মানে আপনি আপনার প্ল্যানে দেখবেন যে কত করে লাগতেছে, তো একটা কিছু আপনি পাবেন। তো কমার্শিয়াল বিল্ডিং এ বেশিরভাগ সময় দেখা যায় ডিবি বোর্ড গুলা কিন্তু প্রত্যেকটা ফ্লোরে মোটামুটি একই রকম জায়গার মধ্যে বসে। তার মানে হচ্ছে যদি আমার এক একটা ফ্লোরে 80 মিটার করে কেবল লাগে, আমার যদি 20 তলা বিল্ডিং হয়, এই দেখেন মোটামুটি আমার ভালোভাবে চাইলে ইন্টারনাল তো হয় মানে না আমার কোনো যে কি দরকার ফ্লোরের আমার মধ্যে, কি দরকার তো ফ্লোরের মধ্যে আমার প্রত্যেকটা ফ্লোর মিলে প্রায় 1600 মিটারের মধ্যে কেবল লাগবে। সেখানে বুঝে ফেলছি 1600 মিটার মানে 1600 মিটারের আপনার আর, 1600 মিটারের আপনার ওয়াই, 1600 মিটারের আপনার বি, তারপরে 1600 মিটারের আপনার নিউট্রাল, হ্যাঁ, 16 এর আর্থিংটাও কি 16 লাগবে, কারণ 16 পর্যন্ত আর্থিংটাও একই। এই দেখেন, তার মানে হচ্ছে মার্কেট থেকে আপনাকে কিনতে হবে 8000 মিটারের কেবল, যদি আপনি এই এফডিবি থেকে প্রত্যেকটা ডিবি গুলোকে লাইন আপ করতে চান। তো এটা কিন্তু আপনার জন্য দেখিয়েছি। এখন এইটা আমি কেন বললাম, কারণটা হচ্ছে যখন আপনি একদম মানে নিউ, তখন মনে করেন আপনার অনেক সময় লাগবে এই কাজগুলোকে ডেলিভার করতে, কারণ আপনি মনে করেন ড্রয়িং করবেন, তারপরে কস্ট এস্টিমেট করবেন, তারপরে এস্টিমেট করবেন, মানে একটু সময় সাপেক্ষ কাজ। বা যখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন যখন আপনি ড্রয়িং করবেন, তখনই কিন্তু মাথার মধ্যে কস্ট এস্টিমেটটা অটোমেটিক আপনার হতে থাকবে। তো হতে থাকার জন্য আপনার থিঙ্কিংটা এই লেভেলে আসতে হবে যে আমি যেখানে ডিবিগুলো ব্যবহার করছি মাপটা একটু নিয়ে নিই। তো মাপটা নেওয়ার পর আপনি দেখলেন যে আমার হয়তো এই পরিমাণে আমার লেন্থ লাগতে পারে, তারপর 20 দিয়ে গুণ করে আপনি দেখলেন যে কতটুকু হতে পারে। তো এইটা আপনি যত কুইকলি করতে পারবেন, যত বেশি আপনি ক্যাশ করতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনার ড্রয়িং এর এই কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওকে,
তো এরপরে আমরা আরেকটা জিনিসের দিকে তাকাবো, সেটা হচ্ছে মেবি, এটা মেবি আমার এখানে আছে, কি থাকার কথা, এটা একটু দেখেন। তো আমি আপনাদের যে এক্সেল ফেটা দিয়েছিলাম একটু আগে, তারই একটু এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে এইটা। তো এই জায়গার মধ্যে হচ্ছে একটা কমার্শিয়াল বিল্ডিং এ যত রকম লোড থাকতে পারে, ধর আমার এই জায়গার মধ্যে লোড আছে, তো আপনি তো একটা পর্যায়ে যে লাইট ফাংশন বসায় ফেলবেন না, এখানে লাইট বসবে, এখানে ফ্যান বসবে, তারপর সকেট বসবে, সেটা সবগুলো আপনার সামনে থাকবে। তো এইটাকে লোড অনুযায়ী ভাগ করে ফেলতে হবে। দেখেন এই যে, তো কি কি থাকে, সবগুলো লাইট গুনে দেখবেন যে কত কিলোওয়াট হয়, সেটা আপনি এখানে বসাবেন। আর এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অনুযায়ী কত পার্সেন্ট ডাইভার্সিটি হবে সেটা আমি দিয়ে দিয়েছি, এটা আপনার না দিলেও চলবে। ফ্যানের জন্য কত, স্মল পাওয়ারের জন্য কত, এসির জন্য কত, ওয়াটার সাপ্লাইয়ের জন্য কত, লিফটের জন্য কত, লিফটের এসির জন্য কত, বেসমেন্ট ভেন্টিলেশন মানে হচ্ছে যখন মনে করেন মাটির নিচে আমরা ফ্লোর করি, সেখানে অক্সিজেনটা সাফিসিয়েন্ট থাকে না, বা অক্সিজেনটা অনেক বেশি দূষিত থাকে, তার জন্য মেকানিক্যাল যে কনসালটেন্ট থাকে সে মনে করেন বাইরে থেকে ফ্রেশ এয়ার নিয়ে আসে ওই জায়গার মধ্যে এয়ারটা চেঞ্জ করার জন্য। তো এইগুলোকে বলা হয় বেসমেন্ট ভেন্টিলেশন। তো বেসমেন্ট ভেন্টিলেশনের জন্য লোডটা ওরা আপনাকে দিবে। ফায়ার পাম্পের লোডটা আমাদের লাগে, তো জকি পাম্পের লোডটা আমাদের লাগে। তো এইগুলা মিলেই হচ্ছে আমার একটা কমার্শিয়াল বিল্ডিং এর পুরো লোডটা বের হয়ে যায়। তো আমি এই চারটা দিব, আমি নেক্সট ক্লাসে এটা আরো বেশি এক্সপ্লেন করবো এই জিনিসটা। তো একটা কমার্শিয়াল বিল্ডিং এ এর বাইরে তেমন কোনো লোড লাগে না। তো অনেক বিল্ডিং এর যদি দেখা যায় অডিটোরিয়াম থাকে, তো অডিটোরিয়ামের লোড যোগ হতে পারে। অনেক বিল্ডিং তো মনে করেন ল্যান্ডস্কেপ লাইটিং লাগবে, বা বাউন্ডারি লাইটিং, বা মনে করেন সামনে কোনো হয়তো সুন্দর কোনো প্রাকৃতি আছে এই টাইপের লাইটিং, তো সেই দুই একটা লোড হয়তো আপনার লাগতে পারে। বাট আলটিমেটলি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট একটা কমার্শিয়াল বিল্ডিং এর যে লোড গুলো থাকে সেই লোড গুলার প্রকারভেদ, এবং সেই লোডের জন্য প্রয়োজনীয় যে ডাইভার্সিটি ফ্যাক্টর সেটাও। আর আপনার যে বড় বড় বিল্ডিং গুলো হয় তার জন্য এয়ার কন্ডিশন লোডটা মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে আপনি পাবেন, প্লাম্বিং এর কাছে পাবেন ওয়াটার সাপ্লাই লোডটা, লিফটের লোডটা মেকানিক্যাল ডিপার্টমেন্ট, লিফটের এসিটা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্ট, বেসমেন্ট ভেন্টিলেশনটা হচ্ছে ওদের। ফায়ার পাম্প জকি পাম্পের জন্য আমি পড়াবো, বাট ফায়ার পাম্পের জন্য আপনার হেডটা জানতে হয় যে হেডটা কতটুকু আছে, বা পার মিনিটে কতটুকু পানি তুলবে সেটা দেখতে হয়। আর জকি পাম্পটা হচ্ছে যদি আমরা হ্যালো, মনে করেন যে পানির পাম্পের প্রেশার কম থাকে, তো বুঝে না? প্রেশারটাকে বাড়ানোর জন্য আমাদেরকে জকি পাম্প ব্যবহার করতে হয়। তো আলটিমেটলি হ্যাঁ? এই লোড গুলোর জন্য অনেক সময় আমরা তাদের উপর লোকাল ডিপেন্ড করি। ব্যাংকে যাইয়া বাট এসএনবি আপনি নেই। যখন কাজ করতে করতে এসএনবি, অভ্যস্ত হয়ে এসএনবি। যাবেন, তখন নিজে আন্দাজ করে এই লোড গুলো সবার একটা আইডিয়া বের করতে হবে যে কতটুকু আমাদের লোড লাগতে পারে। আর এই জায়গার মধ্যে হচ্ছে আমারে টিপিক্যাল যে ফরম্যাট হোয়াটসঅ্যাপে ফলো করে করলে সেটা, হোয়াটসঅ্যাপের মধ্যে হবে যেমন না ধরেন কথা? প্রথমত হচ্ছে স্ক্রিন কানেক্টেড শেয়ার লোড দিয়ে এই এডিটে জিনিসটা। বলে দিতে পারি। তো কানেক্টেড লোড হচ্ছে আমার এইটা, এরপরে বলছে নাও অ্যাপ্লাইং ডাইভার্সিটি অন ডিফারেন্ট টাইপ এই অফ যে লোড ম্যাক্সিমাম ডিমান্ড, মানে কোনটা এই যে 90%, কোনটা কানে আরেকটা 70%, কোনটা 80%। তো এইটা আমার আসলে 714.18, এইটা আমরা এখানে ব্যবহার করলাম। এরপরটা হচ্ছে গ্রুপ ডাইভার্সিটি, মানে হচ্ছে এই এন্টায়ারলি আমার 714 কিলোর যে লোড আসলো, এর উপরে অ্যাড করে আমাকে একটা দিয়েছি তো। গ্রুপ ডাইভার্সিটি নিতে হয়। দেখ তো গ্রুপ ডাইভার্সিটি এসএনবি বলতে কি এই যে বেশিরভাগ সময় ইন্টারন্যাশনাল আমার নাইনটি ট্রান্সফারের কাছে পার্সেন্ট কুইক ফেয়ার লাগা লোড জব বা ফ্রেন্ডলি যা যে 95% লোড হলে আমাদের চলে। এখানে তো সেই যায় হিসেবে বিএনবিসির মধ্যে যদিও বলা আছে 80%, বাট আমরা মোটামুটি 90% বা 95%-এর মধ্যে রাখি। তো আমার 90% যদি ধরি, এই 714 কিলোটা 90% কত হয়, এই আমার 714.18 ইন্টু 90% করলে কত আসবে, 642. সবার সিক্স হ্যাঁ না সেভেন কল টু দে। এই দেখেন 642.672, হোয়াটসঅ্যাপে কল সিক্স দে, সেভেন টু হোয়াটসঅ্যাপ স্ক্রিন এখন শেয়ার দে। এইটা আমার কিলোওয়াট, এই কিলোওয়াটকে আমাকে কেভিএ তে কনভার্ট করতে হবে। তো অনেক বিল্ডিং গুলাতে যেখানে মনে করেন আপনার কখনোই ফিউচার প্রভিশন আসবে না, সেক্ষেত্রে এটা দরকার, এটা বাদ দেন। বাট যে সমস্ত বিল্ডিং আপনার তো মনে হতে পারে যে ফিউচারে আমার লোড বাড়তে পারে, সেক্ষেত্রে কমার্শিয়াল বিল্ডিং এ অ্যাটলিস্ট 10% লোড আপনাকে ধরে রাখা ভালো। তো আমার এই যে 642, এটা 10% কত হয়, 1.1 দিয়ে গুণ করে, তো কত, 707.03, এই আপনার 707.03। এখন দেখেন এইটার কেভিএ তে কনভার্ট করলে কত হয়, এইটা কেভিএ তে কনভার্ট করলে কত আসে, 883.79, এই আপনার 883.79, 7.9। তো 883.79 যদি কোনো ট্রান্সফরমার নাই, তার জন্য 100 কেভি ট্রান্সফরমারটা আমরা ব্যবহার করেছি। এখন দেখেন 100 কেভি ট্রান্সফরমারটা ব্যবহার করছি, এটাকে একটা ব্যবহার করবো নাকি দুটো ব্যবহার করবো, এটা অনেকগুলো জিনিস উপর ডিপেন্ড করে। বাট আমি সবথেকে সহজটা বলি, যদি মনে করেন আপনার এমন কোনো স্কোপ থাকে যে আপনার লোডটা মনে করেন 1000 কেভি এর মধ্যে আছে, উইদিন 1000 কেভি, সেক্ষেত্রে একটা হ্যালো, ট্রান্সফরমার ইজ ওকে, ব্যবহার করা যেতে পারে। এই কিন্তু যে যদি মনে করেন আপনার লোডটা কোনোভাবে 2000 কেভি উপরে যেত, 2000 কেভি বা এর হ্যালো, উপরে বা 1500 কেভি, সেক্ষেত্রে একটা এই যে ইকুইপমেন্টের উপর ভরসা করাটা ঠিক মানে
সমীচীন না। কারণটা হচ্ছে কি, যদি আপনার লোডটা 2000 কেভি হয় এবং আপনি একটা ট্রান্সফরমার ইউজ করছেন, যদি আপনার ট্রান্সফরমার মেইনটেন্যান্স করতে হয় বা আপনার রিপ্লেস করতে হয় বা মনে করেন রেগুলার হ্যাঁ, ইন্সপেকশন করতে হয়, সো আপনার কিন্তু এন্টায়ার বিল্ডিং শাটডাউন থাকবে। সো আপনারা হয়তো হ্যালো, বলতে পারেন যে ভাইয়া এটা তো ছুটির দিনে বা শুক্র শনিবারে করলে হয়। আসলে কি, এই সমস্ত কমার্শিয়াল বিল্ডিং এ তুই কমপ্লিটলি শাটডাউন ট্রান্সফারে ইজ গেলে নট উপরে দেখবি অ্যাকসেপ্টেবল। লেখা আছে কোন না কোনো উইথিন ওয়ার্ক থাকেই এসএসবি, উইথিন যেটা আপনাকে এসএসবি, ঠিক আছে? এভরি সিঙ্গেল এই টাইম উইথিন এটা করতে এসএসবি যে হয়। জায়গায় তো কথাটা নেই সেই জন্য এখানে টিপ দিবি এই তাইলে সমস্ত বিল্ডিং গুলোর জন্য আবার লিস্ট অ্যাকাউন্টটা আপনার দেখাবো। কমপক্ষে 2টা বা তার অধিক ট্রান্সফার ব্যবহার করতে হয়। এগুলোকে বলা হয় বিল্ডিং কন্টিনজেন্সি প্ল্যান বা বিসিপি। তো বিসিপি প্ল্যানের উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনার কোনো বুঝা লোড 2000 কিলোওয়াট বা তার থেকে অ্যাবাভ চলে আসে, সেই সমস্ত জায়গাতে লিস্ট আপনার ট্রান্সফরমার একটা জায়গায় 2টা বা 3টা শোন ব্যবহার আমি করতে বলি হয়, যাতে করে তুই একটা ট্রান্সফরমার যে ট্রান্সফারে যাবি মেইনটেনেন্স না, আপনি করেন বা এটা নষ্ট ট্রান্সফারে হয়ে যায়, যাওয়ার পর উপরে দেখবি লেখা আছে বাকি লোকাল ট্রান্সফরমার যেন তার ট্রান্সফারের হাফ উপরে লেখা পার্সেন্ট আছে লোডকে উইথিন কন্টিনিউ অবস্থায় এসএসবি। রাখতে পারে। ওকে, তো আমি এটা পড়াবো, বাট আমি এটা বলে রাখলাম। লোকাল বাট ট্রান্সফারের অনেক উপরে বিল্ডিং লেখা থাকে আছে দেখবি যেই জায়গাতে উইথিন আপনার লোডটা যদি এসএনবি, 1000 কেভিও হয়, এটার সেক্ষেত্রে মধ্যে ঢুকলে 2টা আমার ট্রান্সফরমার অ্যাকাউন্টটা হবে, লাগতে পারে। যেমন ধরেন একটা 500 কেভি, একটা 500 কেভি। তো আমি এটা বলি বুঝছস? যেটা কেন লাগতে পারে। যদি মনে করেন আমি এভাবে চিন্তা করতাম দেখলে আছে যে এমডি আমার যে কামরুল এসি ইসলাম, লোডটা আছে, হ্যাঁ, সো আমি এসি লোডটাকে এভাবে চিন্তা করি যে আমার সব লোড মিলে মনে একটাই করেন 500 অ্যাকাউন্ট আছে কেভি আমার আসছে, নাই আর কেউটা নাই। আর আমার এসি লোড মিলে 500 কেভি আসছে। এটা তো আমি ভাবলাম কি, যে আমার 500 কেভি বুঝছস? এসিটাকে জেনারেটরের মধ্যে রাখবো না, আর বাকিটা জেনারেটরের মধ্যে রাখবো। তাহলে আমার কনসেপ্ট এমন আসতে দেখেন, বুঝছস? হয়ে গেল। বুঝছস? ট্রান্সফারে টিপ দিলে দুটা হ্যাঁ দেখেন, দে দে তোমার কনসেপ্ট এমন আসতো যে আমার মনে করেন এই একটা মেল লাইন নিয়ে আসলাম, এই মেল কল লাইনটা নিয়ে কাটে না আসলাম। তাহলে তো এইটা মনে করে আমার 500 কেভি ট্রান্সফরমার, এইটা আমার 500 কেভি ট্রান্সফরমার, আচ্ছা রাইট। সো এই যে প্যানেলটা আমি ব্যবহার করব, তো এটা মনে করে আমার এসি বাদে যে লাইট ফ্যান গুলো আছে তার জন্য, তো আমি এটা লাইট লিখলাম। আর এটা মনে করে আমার এসি, এইটা। তো মনে করেন জেনারেটর আছে, জেনারেটরটা আমি এখানে রাখলাম। তো আমি চাচ্ছি কি, এই আচ্ছা জেনারেটর আচ্ছা যেন লাইট আচ্ছা ফ্যানকে ব্যাকআপ দিতে পারে। তার তো আমি অ্যাকাউন্টে এই পাঠাইতে ওর জেনারেটরটাকে অ্যাকাউন্ট এইখানে নাম্বার নিয়ে আসলাম, এই যে দেখেন, প্লাস হইতেছে তার এইটা আমার এখানে থাকলো। নাম, তো যখন আমার কারেন্ট চলে যাবে, অ্যাকাউন্টের অধীনে তো যে এটা তার মনে পুরো করেন নাম নাই, পুরো নাম্বার। তখন আমার এইটা শাটডাউন আছে, ঠিক আছে, বাট এটা কিন্তু রান করতেছে বিকজ অফ দিস ওয়ান। আমি যদি এটা না করতাম, তাহলে দেখেন আমার জন্য কিন্তু মুশকিল। তো আমার পুরো 1000 কেভিএ আমি এটা নিয়ে আসতাম। তো এরপরে আমার জেনারেটর থেকে যে লাইনটা আসতো, সেটা কিন্তু করাটা আমার বেশি মুশকিল হতো। কারণ এটা আমার কি করা লাগতো, যে আমার এইখান থেকে লাইটের জন্য বোর্ড, এই বোর্ড এমন ব্যবহার করতো। এইখান থেকে আবার মনে করেন এগুলোর সাথে আমাকে লিঙ্ক করে দেওয়া লাগতো, তো সেটা কিন্তু জটিল। তো সেই জন্য আমার যে কমার্শিয়াল বিল্ডিং গুলো হয়, তো কমার্শিয়াল বিল্ডিং এ যদি আপনার জেনারেটর ব্যবহার করার স্কোপ থাকে, তো জেনারেটর আপনার যতটুকু অংশের জন্য লাগবে, সেই অংশটা একটা নির্দিষ্ট ট্রান্সফর্মারের মধ্যে রাখতে হয়, এবং বাকি অংশটা অন্য কোনো ট্রান্সফর্মারের মধ্যে রাখলে আমাদের জন্য সিস্টেমটা অনেক বেশি ইজি হয়ে যায়। তো এরকম অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে আমার ট্রান্সফরমারের সংখ্যা যে একটাই হবে তার কিন্তু মানে নাই, সেটা 2টা বা তার অধিক হতে পারে। তো যদি আপনি জেনারেটর ব্যবহার নাও করেন, সেই ক্ষেত্রে লোড যদি 2000 কেভি বা তার উপরের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে আপনার ফর দ্য ফিউচার প্রভিশন বা মেনটেন্যান্স কথা চিন্তা করে অ্যাটলিস্ট একটা অধিক সংখ্যক ট্রান্সফর্মার ব্যবহার করাটা বাঞ্ছনীয়। ঠিক আছে, তো এইটাকে আমরা বলি বিল্ডিং কন্টিনজেন্সি প্ল্যান বা বিসিপি। ওকে, তো আজকে আমরা একটুকু রাখছিলাম আমাদের টপিকের মধ্যে, যেটা ডিজাইন পলিসি আমরা বলি। নেক্সট ক্লাসগুলোতে আমরা হচ্ছে এই কমার্শিয়াল বিল্ডিং এর যে ড্রয়িংটা থাকে, সেই ড্রয়িংটা দেখবো। আমরা চেষ্টা করব যে আমাদের পক্ষে যেন এরকম একটা ফ্লোর প্ল্যানের ইলেকট্রিক্যাল ড্রয়িং করা সম্ভব, যাতে করে আমার লাইট ফ্যান বসানো থেকে শুরু করে পুরো কেবল কানেকশন পর্যন্ত। ঠিক আছে, তো আজকের মধ্যে ক্লাসটা আমি এই পর্যন্ত রাখবো। সবার জন্য শুভকামনা থাকলো, সবাইকে শুভরাত্রি।